আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আচ্ছা, খুবই দুঃখিত একটু লেট হয়ে গেল আজকে। তোমাদের সুলেমান স্যার হচ্ছে তোমাদের পিডিএফ, তারপর হচ্ছে সব কিছু হারাই ফেলছে, বুঝছো? নতুন করে জাস্ট এই মাত্র পিডিএফ বানানো হলো, এই জন্য লেট হয়ে গেছে। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাও তো। ওকে, আচ্ছা সবাইকে একটু মেনশন করে দাও। আচ্ছা, দেখো আজকে আমাদের অনেক দেরি হয়ে গেছে, আমরা শুরু করি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, দেখো আমরা শুরু করি। দেখো তাহলে আমাদের প্রথমত নাম হচ্ছে কি যে কি ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ এবং কি ভারত বিভাগ। দেখো আজকে আমাদের অনেক কিছু স্কিপ করতে হবে, আমাদের আজকে স্লাইড করে নাই, বইয়ের পিডিএফ পড়ানো হচ্ছে। হ্যাঁ, অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা, এই জন্য আজকে আমরা অনেক কিছু স্কিপ করে যাব, জাস্ট তোমাদের শুধু টপিকগুলো ধরাই দেবো যে আসলে কোন বিষয়গুলো তোমাদের পড়তে হবে, সেই বিষয়গুলো পড়বা। হ্যাঁ, সঞ্জিতা মারিয়া, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, লেট হলো, সমস্যা তো বললাম যে বইয়ের পিডিএফ হারিয়ে গেছে, বুঝছো? তোমাদের সুলেমান স্যার পিডিএফ যা ছিল সব হারাই ফেলছে, এই জন্য জাস্ট আমি এসে নতুন করে পিডিএফ ইনস্ট্যান্ট বানাইলাম একটা, এই জন্য লেট হয়ে গেছে। আচ্ছা দেখো আমরা শুরু করি। তাহলে কি বলছে যে ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল কি সরকারের বিকাশ এবং ভারত বিভাগ। তাহলে এই ভারতীয় উপমহাদেশে কি প্রতিনিধিত্বশীল যে সরকারের যে বিকাশ ছিল, ব্রিটিশ সরকার কিভাবে প্রতিনিধিত্বশীল একটা বিকাশ ঘটিয়েছে এবং কি ভারত কিভাবে ভাগ হলো বা বিভক্ত হলো, সেই বিষয়টা নিয়ে এখানে আলোচনা করা আছে। তাহলে দেখো প্রথমে একটা ইতিহাস আছে, সেটা কি যে 1600 সালের দিকে কি হচ্ছে 31শে ডিসেম্বর কি গঠিত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়? 1600 সালের 31শে ডিসেম্বর। কি মুঘল সম্রাট জাহাঙ্গীরের কি শাসনামলে কি ভারতের সুরাটে কি বাণিজ্য ঘাঁটি স্থাপনের কি একটা অনুমতি লাভ করে। তাহলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1757 সালে কি পলাশী যুদ্ধের পর কি কূটনৈতিক কূট কৌশল এবং কি বল প্রয়োগের মাধ্যমে কি বাংলা, বিহার এবং উড়িষ্যা ছাড়াও কি সমগ্র ভারতবর্ষে কি তাদের শাসন কর্তৃত্ব কি প্রতিষ্ঠা করে। তাহলে আমরা বুঝতে পারছি যে কি ভারতীয় যে ব্রিটিশরা যে ছিল, তারা কি করেছিল মূলত 1600 সালের 31শে ডিসেম্বর কি করলো, তারা ভারতের যে সুরাট ছিল সেখানে কি প্রথম বাণিজ্য ঘাঁটি স্থাপন করে এবং কি তারা ধীরে ধীরে কি এই ভারতীয় উপমহাদেশে তাদের কি আধিপত্য বিস্তার করতে শুরু করে। কার সময়? সেটা দেখতে পাই কি মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময়কালে। এবং তারা কি করে 1757 সালে কি পলাশীর যুদ্ধের পর কি কূটনৈতিক এবং কি বল প্রয়োগের মাধ্যমে কি বাংলার, বিহার, উড়িষ্যা এবং কি বাংলা, বিহার এবং উড়িষ্যার ছাড়াও কি ভারতবর্ষের তাদের কি শাসন করত বা শাসন কার্য কি তারা প্রতিষ্ঠা করতে শুরু করেছিল। তাহলে দেখো এর আমরা কী কী শিখবো সেগুলো এখানে দেওয়া আছে এক নজরে, এগুলো না দেখে আমরা তাহলে মূল পাঠে চলে যাই। তাহলে পার্ট দেখো আমাদের এখানে কি বলা আছে যে ভারতবর্ষে কি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কি আগমন। তাহলে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে আগমন ঘটলো সেই বিষয়টা এখানে উল্লেখ করা আছে। হ্যাঁ, এই অধ্যায়টা হিস্ট্রির মতো, হিস্ট্রিতে এরকম আছে সব কিছু। তাহলে দেখো কি বলছে যে 1600 সালে কত 1600 সালে কি আর 280 জন সদস্য নিয়ে কি করেছিল লন্ডনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি নামে একটি বণিক সংঘ গঠিত হয়েছিল। উক্ত সালে কত 31শে ডিসেম্বর কে বণিক সংঘ কি দি গভর্নর অ্যান্ড কোম্পানি অফ মার্চেন্টস অফ কে লন্ডন ট্রেডিং ইন কি টু দি ইস্ট ইন্ডিয়া নামে কি রানী এলিজাবেথের নিকট থেকে কি সনদ লাভ করে। পরবর্তীতে কি মুঘল জাহাঙ্গীরের সম্রাট জাহাঙ্গীরের সময় কত 1613 সালে কি এর ফরমানের মাধ্যমে কি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কি সুরাটে, তাহলে এই যে ভারতের সুরাটে কি বাণিজ্য ঘাঁটি স্থাপনের কি অনুমতি প্রদান করা হয়। পরবর্তীতে বাংলার সুবেদার নাম কি ছিল কি শাহজাদা সুজা কি করলো ইংরেজ চিকিৎসক কি জিব্রাইল ব্রাউটনের চিকিৎসায় কি সন্তুষ্ট হয়ে কি মাত্র 3000 টাকা করের বিনিময়ে কি করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলার কি বিনা শুল্কে বাণিজ্যের অধিকার প্রদান করে। তাহলে কে করেছিল? শাহজাদা কি নাম সুজা, তাহলে শাহ সুজা ছিল তিনি। এবং পরবর্তীতে 1690 সালে কি করলো সম্পাদিত কি একটি চুক্তিকে মোতাবেক ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি সমগ্র ভারতবর্ষকে বার্ষিক কত 3000 টাকা, এটা কিন্তু প্রশ্ন আসে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বভারতে বা সমগ্র ভারতে যে সমগ্র ভারতে কত যে মাত্র বার্ষিক কত 3000 টাকার বিনিময়ে কি বিনা শুল্কে বাণিজ্য করার কি অধিকার ফিরে পায়। এর সন্ধি একটা সন্ধি করলো কত সালে 1690 সালে।
পরবর্তীতে কত হচ্ছে দেখো, কোম্পানির কি জব চার্নকের নেতৃত্বে কত 1690 সালের কত 24শে আগস্ট কি করলো, সুতানটির বাণিজ্য ঘাঁটি কি স্থাপন করে। তাহলে সুতানটিতে বাণিজ্য ঘাঁটি স্থাপন করে কত সালে, 1690 সালে। আচ্ছা, এটা কোনো ফ্যাক্ট না, 1612, এটা কোনো ফ্যাক্ট না, এক একটা বই এক এক রকম দেওয়া আছে। তাহলে পরবর্তীতে কি হচ্ছে দেখো, 1698 সালে কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করলো কলকাতায়, তাহলে কলকাতায় কি ফোর্ট উইলিয়াম দুর্গ স্থাপন করে। তাহলে এটা কিন্তু পরীক্ষা আসছে যে ফোর্ট উইলিয়াম দুর্গ কত সালে প্রতিষ্ঠিত হয়। তাহলে ফোর্ট উইলিয়াম দুর্গ কত সালে প্রতিষ্ঠিত হয়, 1698 সালে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি চিকিৎসক নাম কি ছিল, সার্জেন্ট উইলিয়াম হ্যামিল্টনকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত কি দিল্লির সম্রাট নাম কি ফররুখ শিওরকে কি সুস্থ করে তুললে কি 1717 সালে কি হচ্ছে, সম্রাট এক ফরমান জারি করে কি সমগ্র ভারতবর্ষে বিনা শুল্কে কি বাণিজ্য করার সুযোগ দিয়ে দেয়। তাহলে এই ছিল কি তাদের আধিপত্য বিস্তারের কি একটা ইতিহাস। এখন দেখো, তাহলে আমরা পলাশির যুদ্ধে চলে যাই। তাহলে পরবর্তীতে কি হচ্ছে, পলাশির যুদ্ধের মাধ্যমে কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশদেরকে এই ভারতীয় উপমহাদেশে কি তাদের শাসনটা কি একদম পাকাপোক্ত হয়েছিল। তাহলে নবাব আলীবর্দী খানের মৃত্যুর পর কত তার দৌহিত্র নাম কি সিরাজউদ্দৌলা কত 1756 সালে কি 10 এপ্রিল কি বাংলা, বিহার এবং উড়িষ্যার নবাবী মসনদকে আরোহণ করেন। তাহলে এগুলো ইতিহাস আমার কিন্তু সবাই জানা আছে। তারপরে কি হচ্ছে দেখো, তাহলে কোম্পানিকে শাস্তি দানের উদ্দেশ্যে কি করেছিল, 1756 সালে কত 4 জুন কাশিম বাজার কুটিকে অধিকার করে নেয় এবং কি কলকাতা অভিমুখে কি অগ্রসর হন। তাহলে পরবর্তীতে কি হচ্ছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি গভর্নর কি ড্রেক, তার তখনকার গভর্নর কে ছিল, ড্রেক ছিল, তার পরিষদের কি সদস্য এবং অন্যান্য ইংরেজদেরকে কি নিয়ে জাহাজে আশ্রয় গ্রহণ করে। তাহলে এই ঘটনাটা আমরা কোথায় পড়েছি, তোমাদের বাংলা বই কিন্তু আছে। তোমাদের কি ওই যে বাংলাতে ছিল না তোমাদের ইয়াও, যেটা হচ্ছে উপন্যাস না, উপন্যাস তো নাটক যেটা ছিল সিরাজউদ্দৌলা নাটকে কিন্তু এই ঘটনাগুলো উল্লেখ করা আছে। তাহলে গভর্নর ছিল কে ড্রেক, তিনি কি করলেন সিরাজউদ্দৌলাকে বীর দর্পণে কি 1756 সালের 20শে জুন কি করলো কলকাতা দখল করে। তাহলে কলকাতা দখল করেছে কখন, 1956 সালের 20শে জুন। আচ্ছা, তাহলে নবাব তার অন্যতম সেনাধ্যক্ষ কি নাম তার কি মানিক চাঁদ, তাহলে মানিক চাঁদের উপর কি কলকাতার শাসনভার কি অর্পণ করে এবং কি মুর্শিদাবাদে প্রত্যাবর্তন করেন। এরপর শুরু হয় কি নবাবের বিরুদ্ধে কি তার কি আমত্তবর্গের ঘৃণ্য ষড়যন্ত্র। তাহলে উমিচাঁদের উদ্দেশ্যে কি উদ্যোগ কি মীর জাফর খান, রাজা রায়দুল্লভ, তারপর কি রাজবল্লভ, মহারাজা কি কৃষ্ণচন্দ্র এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির কি এজেন্ট কি ওয়াটসন কি প্রমুখ জগৎ শেঠের কি বাসভবনে এক গোপন বৈঠকে কি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কি সহযোগিতা নবাব সিরাজউদ্দৌলাকে সিংহাসনচ্যুত করার এবং কি মীর জাফরকে নবাবী মসনদে কি বসানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাহলে এই ঘটনাটা কিন্তু তোমাদের ওই যে নাটকে কিন্তু খুব সুন্দরভাবে লেখা আছে, ওগুলো পড়লে বুঝতে পারবা। এখানেও কিন্তু ওই জিনিসগুলো উল্লেখ করা আছে, তুলে ধরা হয়েছে। আচ্ছা, এখানে দেখো তার পরবর্তীতে কি হচ্ছে, তাহলে পলাশির যুদ্ধের পরে কি হলো, পলাশির যুদ্ধের পরে কি হচ্ছে, নবাব পরাজিত হয় এবং কি মীর জাফর এবং পরবর্তীতে কি মীর কাসিম ক্ষমতায় আসে এবং পরবর্তীতে তারা কি করলো, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিংবা ব্রিটিশ শাসনরা কি করলো, তাদেরকে সরিয়ে দিয়ে তারা কি সম্পূর্ণ নিজেদের হাতে কি তাদের কর্তৃত্ব দখল করে। পরবর্তীতে দেখো, পরবর্তীতে কত 1885 সালে কি একটা 1885 সালে কি হচ্ছে, ভারতীয় জাতীয় কংগ্রেস নামে কি একটা প্রতিষ্ঠা কি একটা রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হচ্ছে। তাহলে দেখো কি হচ্ছে, পটভূমিটা দেখো, 1878 সালে কি লর্ড মিল্টনের শাসনামলে কি দেশীয় সংবাদপত্রের কণ্ঠরোধ করার উদ্দেশ্যে কি ভার্নাকুলার প্রেস অ্যাক্ট নাম কি, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, লাইসেন্স অ্যাক্ট প্রভৃতি কি কালা কানুন পাশ হয়। তাহলে সুরেন্দ্রনাথ ব্যানার্জির নেতৃত্বে কি ভারতীয় জনগণ এবং কি তীব্র প্রতিবাদ জানায় এবং কত 1883 সালে কি ইলবার্ট বিল, তাহলে ইলবার্ট বিল পাশ হয় কত সালে, 1883 সালে। তাহলে ইলবার্ট বিল পাশ হয় 1883 সালে। ব্রিটিশ শাসকদের প্রতি কি ভারতীয় জনগণের অসন্তোষ এবং কি ঘৃণা আরও বৃদ্ধি পেতে থাকে। দমননীতি প্রয়োগের পাশাপাশি কি ভারতীয় জনগণের এই গণবিক্ষোভকে শান্তিপূর্ণ উপায়ে পরিচালনা এবং দমনের জন্য কি করলো, সুচতুর ব্রিটিশ সরকার কি করেছে, ভিন্ন পথ অবলম্বন করে। আচ্ছা, তাহলে পরবর্তীতে কি করলো, অ্যালান অক্টোভিয়ান হিউম নাম কি, অ্যালান অক্টোভিয়ান হিউম নামটা মনে রাখো, নামক একজন প্রাক্তন আমলা কি করলো, বড় লর্ড ডাফরিনকে কি করলো, ভারতীয় জনগণের আসন্ন গণবিদ্রোহ থেকে বাঁচার জন্য কি একটি ব্রিটিশ অনুগত কি রাজনৈতিক প্রতিষ্ঠান গঠনের পরামর্শ দেয়। তাহলে তারা কি করলো, একটা পরামর্শ দিল যে একটা রাজনৈতিক দল গঠন করে দাও, এতে কি হবে, ভারতীয়রা ঠান্ডা হয়ে যাবে। পরবর্তীতে কি হচ্ছে, তাদের নেতৃত্বের মাধ্যমে কি হলো, 1800 কত
সালের কত 1885 সালের 28শে ডিসেম্বর কোথায় বোম্বাই শহরে কি সর্বভারতীয় জাতীয় কংগ্রেস, তাহলে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস নামক কি একটি রাজনৈতিক সংগঠনকে প্রতিষ্ঠিত হয়। তাহলে এখানে ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তারপরে কি দাদাভাই নওরোজি, স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখের চেষ্টা কি ব্রিটিশ সরকারের আশীর্বাদ পুষ্ট হয়ে কি ভারতীয় উঠতি বণিক শ্রেণী এবং কি ব্রিটিশ অনুগত শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর কি আশা আকাঙ্ক্ষার কি কেন্দ্ররূপে কংগ্রেস বিকশিত লাভ করে। তাহলে হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে দেখো কংগ্রেস প্রতিষ্ঠার কি লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো কি কি ছিল। তাহলে লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে দেখো একটা জিনিস আছে, সেটা কি যে 1885 সালের কত জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা লগ্নে কি বলা হয়েছিল যে ইংরেজ শাসনের প্রতি কি অবিচল আনুগত্যই হবে কি এই প্রতিষ্ঠানের মূল ভিত্তি। তাহলে কি হবে ইংরেজ শাসনের প্রতি কি অবিচল আনুগত্যই হবে কি এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য, এটা ছিল কি তখনকার মূলনীতি। ফিরোজ শাহ মেহতা কি বললেন এবং গোপাল কৃষ্ণকে, তারপরে কি গোখলে, তারপরে কি রাসবিহারী বসু প্রমুখ মধ্যপন্থী কংগ্রেস নেতাদের উদ্দেশ্য কি ছিল যে ভারতের সকল জাতির সমন্বয়কে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। কিন্তু কি হচ্ছে নিয়মতান্ত্রিক উপায়কে অভাব অভিযোগ দূর করার উদ্দেশ্যে কি হচ্ছে জাতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নে কি হচ্ছে দেশের জনমত কি সংগঠিত করা এবং দেশের শাসন ব্যবস্থাকে জনগণের জন্য কিছু আশীর্বাদিত্বকে অর্জনে ছিল কি এর লক্ষ্য। তাহলে এদের যে মূল লক্ষ্যগুলো ছিল দেখো নিচে কিছু উদ্দেশ্য দেওয়া আছে, সুন্দর করে এগুলো দেখলে বুঝতে পারবা কি ছিল যে কি ব্রিটিশ সাম্রাজ্যের কি সমস্ত এলাকার কি লোকদের মধ্যে কি বন্ধুত্ব স্থাপন করতে হবে। তারপর কি ছিল পারস্পরিক সৌহার্দের মাধ্যমে কি সমস্ত বর্ণ বৈষম্য দূরীকরণ এবং কি বৃহত্তর জাতীয় ঐক্য সুদৃঢ়করণ। তারপর দৈনন্দিন জাতীয় কি ভারতের বিশিষ্ট জ্ঞানী গুণী এবং কি রাজনৈতিক ব্যক্তিদের গুরুত্বপূর্ণ মতামত যাচাই করতে হবে এবং কি ভারতবর্ষের জনগণের সামাজিক এবং রাজনৈতিক সমস্যাগুলোকে চিহ্নিত করে তার সমাধানের চেষ্টা করতে হবে। তারপর কি হচ্ছে পরবর্তী 1 বছর কি জনস্বার্থে রাজনীতিবিদগণ কি করবেন সেজন্য কি নীতি নির্ধারণ এবং কি রাজনৈতিক অগ্রগতির জন্য কি কর্মসূচি গ্রহণ করা হয়। তাহলে এগুলো ছিল কি মূলত এই কংগ্রেসের কিছু উদ্দেশ্য কিংবা কি তাদের কিছু মূল লক্ষ্য ছিল এই বিষয়গুলো। তাহলে লক্ষ্যগুলো দেখা হলো, তাহলে এগুলো থাক। তারপর কি হচ্ছে বিকাশ ধারা এবং কাজকর্ম, তাহলে বেশ কিছু কাজকর্ম করেছে, এগুলো তোমরা দেখলে বুঝতে পারো। যেমন কি ছিল এই যে তোমার 1905 সালে কি বঙ্গভঙ্গের ক্ষেত্রে কিন্তু কংগ্রেসের ভূমিকা ছিল। তারপরে কিন্তু 1906 সালে তারপরে কি কংগ্রেসের কি কলকাতা অধিবেশনের সভাপতি নির্বাচন, এই বিষয়গুলোতে তাদের কিছু কি কর্মকাণ্ড ছিল। পরবর্তীতে কত 1937 সালে কি কংগ্রেস সভাপতি পদে কি নির্বাচিত কি হচ্ছে নির্বাচনে কি সুভাষচন্দ্র বসু কি গান্ধীজির নিজস্ব কি পছন্দের প্রার্থী কি সীতা রামাইয়াকে কি পরাজিত করে কি কংগ্রেস সভাপতি হয়। তাহলে পরবর্তীতে কংগ্রেস সভাপতি হয় কত 1937 সালে, নাম কি সুভাষচন্দ্র বসু। তাহলে সুভাষচন্দ্র বসু কি কংগ্রেসের নেতা ছিলেন, তিনি কংগ্রেসের কি ছিলেন সভাপতি নির্বাচিত হন পরবর্তীতে 1937 সালে। আচ্ছা এগুলো দেখলে বুঝতে পারবে, এগুলো পড়ানো কিছু নেই এখানে। এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে দেখো 1942 সালের কত জুলাই মাসে কি ওয়ারধারায় ওয়ার্কিং কমিটির সবাইকে এবং বোম্বাইতে কত 1942 সালে 8 আগস্ট কংগ্রেসের অধিবেশনে কি ভারত ছাড়ো বা কি আগস্ট প্রস্তাবকে গ্রহণ করা হয়। তাহলে ভারত ছাড়ো আন্দোলন কত 1942 সালে সংগঠিত হয়েছিল। 9 আগস্ট কি গান্ধীজিকে গ্রেপ্তার হন, তাহলে গান্ধীজিকে পরবর্তীতে গ্রেপ্তার করা হয় এই ভারত ছাড়ো আন্দোলন করার জন্য। আচ্ছা কত বছর বয়সে নবাব হয়েছিল না। আচ্ছা এই বিষয়গুলো কিন্তু একদম ফিক্সড করা না ওইভাবে। দেখো ইতিহাসের বিষয়গুলো কি এক একজন ব্যক্তি হচ্ছে এক একভাবে লেখে, তো এই জন্য সমস্যাগুলো হয়ে যায়। কেউ মনে করে যে দিচ্ছে 21 বছর, কেউ 22 বছর, কেউ 23 বছর, এই বিষয়গুলো আসলে ওইভাবে ফ্যাক্ট করে না। এক একটা বইয়ে দেখবে যে এক এক রকমভাবে লেখা আছে, এরকমভাবে কিন্তু এগুলো প্রশ্ন ওইভাবে দিয়ে রাখে না, বুঝছো। এগুলো মতবিরোধ করার কোনো কিছু নাই, এক একটা বইয়ে এক একভাবে লেখা থাকে। তার জন্ম হচ্ছে কত 1733, বুঝছো, 1733 সালে জন্ম হয়। আচ্ছা তাহলে দেখো আমরা পরবর্তীতে
বঙ্গভঙ্গে চলে যাই। তাহলে বঙ্গভঙ্গ এগুলো কিন্তু সব কিছু তোমাদের জানা আছে, বুঝতে পারছো? জাস্ট শুধু তোমাদের একটু মূল পয়েন্টগুলো আমি দেখা দিচ্ছি। তাহলে বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল? 1905 সালে বঙ্গভঙ্গ হয়। তাহলে বঙ্গভঙ্গ কারণ কি ছিল? যে বঙ্গভঙ্গ অবিভক্তকে বাংলার তথা কি সমগ্র ভারতীয় উপমহাদেশের রাজনীতিকে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। 1905 সালের পূর্বে কি বাংলা কি প্রেসিডেন্সি ছিল? তাহলে বাংলা প্রেসিডেন্সি ছিল কত? 1905 সালের পূর্বে ছিল ভারতের সর্ববৃহৎ প্রদেশ। তাহলে বাংলা ছিল কি একটা তখনকার একটা প্রদেশ ছিল। 1905 সালে কত? 1 সেপ্টেম্বর কি বঙ্গভঙ্গের ঘোষণা প্রদান করা হয়। তাহলে বঙ্গভঙ্গের ঘোষণা প্রদান করা হয় কত? 1905 সালের 1 সেপ্টেম্বর, তারিখটা মনে রাখবা। এবং 15 অক্টোবর কি হচ্ছে থেকে কি তা কার্যকর করা হয়। এখানে একটা হচ্ছে কার্যকর, একটা হচ্ছে কি ঘোষণা প্রদান। তাহলে ঘোষণা করা হয় কি 1 সেপ্টেম্বর, আর কার্যকর হয় হচ্ছে কত? 1956 সালের কত? 1905 সালের কত? 15 অক্টোবর হচ্ছে কি কার্যকর করা হয়েছিল। তাহলে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বিভাগ এবং কি আসাম নিয়ে কি গঠিত হয় কি পূর্ববঙ্গ এবং আসাম। তাহলে পূর্ববঙ্গ আসামের মধ্যে কি কি ছিল? ঢাকা ছিল, রাজশাহী ছিল, তারপরে কি রাজশাহী বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ এবং কি আসামের অংশ নিয়ে কি হয়েছিল একটা, যে কি পূর্ববঙ্গ এবং কি আসাম প্রদেশ গঠন করা হয়। তো ঢাকায় এই নতুন প্রদেশের রাজধানী কি ছিল? স্থাপিত হয় কি ঢাকায়। তাহলে নতুন প্রদেশটার রাজধানী ছিল হচ্ছে ঢাকা। ওকে। তাহলে পশ্চিম বাংলা, বিহার এবং উড়িষ্যা নিয়ে কি গঠিত হয় কি পশ্চিমবঙ্গ প্রদেশ। তাহলে পশ্চিমবঙ্গ প্রদেশে কি কি ছিল? পশ্চিম বাংলা ছিল, বিহার ছিল এবং কি উড়িষ্যা ছিল। এই তিনটা নিয়ে এটা গঠিত হয়। তাহলে অভিজ্ঞ প্রশাসক নাম কি? স্যার রাম কে ব্রামফিল্ড ফুলার। এটা ব্রামফিল্ড না রামফিল্ড হবে। অ্যান্ড্রু ফ্রেজার বঙ্গভঙ্গের জন্য কি ভারতের বড় লর্ড কার্জনকে কি সর্বোত্তভাবে সাহায্য এবং কি পরামর্শ প্রদান করেন। তাহলে বঙ্গভঙ্গ করতে সাহায্য করেছিল কে? লর্ড কার্জন। লর্ড কার্জন কি এটাতে সাহায্য করেছিল। এই জন্য কি বঙ্গভঙ্গের পর কি নবগঠিত পূর্ববঙ্গ এবং আসাম প্রদেশের গভর্নর নিযুক্ত হন কে? স্যার কে বামফিল্ড ফুলার বা রামফিল্ড ফুলার হবে এটা। পশ্চিমবঙ্গ প্রদেশের গভর্নর নিযুক্ত হন কি? অ্যান্ড্রু ফ্রেজার। তাহলে পশ্চিমবঙ্গে ছিল অ্যান্ড্রু ফ্রেজার, আর পূর্ববঙ্গ যেটা কি বলা হচ্ছে বাংলা এবং বিহার যেটাকে কি বলা হচ্ছে পূর্ববঙ্গ এবং আসাম বলা হচ্ছে, তো সেখানকার গভর্নর নিযুক্ত হন কি? স্যার রামফিল্ড ফুলার বা ব্যামফিল্ড ফুলার, যে কোনো একটা দিয়ে দেবে যেটা থাকে। আর নবাব স্যার সলিমুল্লাহ কি বঙ্গভঙ্গের সমর্থনে কি করেছিল? পূর্ববঙ্গের মুসলমান জনগণকে কি সংগঠিত করে। তাহলে যদি প্রশ্ন আসে যে বঙ্গভঙ্গে কোন মুসলিম শাসকের কি মুসলিম কোন মুসলিম সাহায্য করেছিল, তাহলে নাম কি? নবাব স্যার সলিমুল্লাহ। তাহলে স্যার সলিমুল্লাহ কিন্তু বঙ্গভঙ্গের ক্ষেত্রে কি এই মুসলমানদের সংগঠিত করেছিল। তাহলে বঙ্গভঙ্গের কারণ কি ছিল? বঙ্গভঙ্গের বেশ কিছু কারণ ছিল, সেগুলো কি? যেমন প্রশাসনিক কারণ ছিল, অর্থনৈতিক কারণ ছিল, তারপরে কি রাজনৈতিক কারণ ছিল, কিছু সামাজিক কারণ ছিল। সেগুলো একটু আমি এক কথায় বলে দিই। সেগুলো কি? যে বঙ্গভঙ্গ কেন করতে চেয়েছিল? যাতে কি দুইটা ভাগ করা হয় এবং কি এগুলো সুষ্ঠুভাবে কি কেন্দ্রীয়ভাবে যাতে সব কিছু পরিচালনা করা যায়, তারপরে কি অর্থনৈতিক বৈষম্যগুলো দূর হয় কিংবা সামাজিক বৈষম্যগুলো দূর হয় এবং কি তারপর রাজনৈতিক বৈষম্যগুলো যাতে দূর করা যায়, সেই জন্য কি এটাকে ভাগ করা হয়। কিন্তু পরবর্তীতে কি হচ্ছে? এই বঙ্গভঙ্গটা রোধ করতে বাধ্য হয়। কারণ কি? এই যে কংগ্রেস যে ছিল, জাতীয় কংগ্রেস, তারা কি মনে করেছিল যে এটা কি মুসলমানদের নিয়ে আলাদা রাষ্ট্র করা হচ্ছে, এই জন্য কি তারা এটার বিরোধিতা করে এবং কি পরবর্তীতে কি তাদের বিরোধিতার ফলে কি হচ্ছে 1911 সালে কি বঙ্গভঙ্গ রদ করতে কি আবার বাধ্য হয়। তাহলে আমরা দেখো এখন বঙ্গভঙ্গ রদের কারণটা একটু দেখে নেই, এগুলো দেখলে বুঝতে পারবা। আচ্ছা, বঙ্গভঙ্গ রদের আগে কি ছিল? স্বদেশী আন্দোলন নামে একটা আন্দোলন আছে। বঙ্গভঙ্গ রদের আগে স্বদেশী আন্দোলন আছে। তাহলে স্বদেশী আন্দোলনটা দেখো 1903 থেকে 1908। তাহলে 1902 সালে কি হচ্ছে? লর্ড কার্জন কি ভারত সচিবকে কি লিখেছিলেন কি যে একটি মাত্র কেন্দ্র থেকে এত বড় বিশাল জনবহুল এলাকা কি শাসন করা সম্ভব নয়। লর্ড কার্জনের বঙ্গভঙ্গের পরিকল্পনা কি জানাজানি হওয়ার পর থেকে কি ভারতের জাতীয়তাবাদী কি কংগ্রেস নেতাগণকে আইরিশ জাতীয়তাবাদীর অনুকরণে কি ব্রিটিশ দ্রব্য বর্জন, তারপর কি বিদেশী রাজনীতি এবং আদর্শ পরিহারের কি পাশাপাশি স্বদেশী দ্রব্য কি ব্যবহার এবং কি দেশীয় আদর্শ উদ্বুদ্ধ থেকে জনগণকে আহ্বান জানায়। তাহলে দেখো এটার মূল ঘটনাটা কি ছিল? যে এই যে জাতীয় কংগ্রেস যে ছিল আর 1885 সালে প্রতিষ্ঠিত হলো, এরা কি করলো? এরা এই বঙ্গভঙ্গের বিরোধিতা করার জন্য কি করলো? তারা কি বহির্বিশ্বের যে পণ্যগুলো ছিল সেগুলোকে কি বয়কট করলো, মানে বিদেশি পণ্য বয়কট করে এবং কি তারা দেশীয় পণ্য ব্যবহার করতে শুরু করে। যখন তারা এই স্বদেশী আন্দোলন শুরু করলো তখন কি হচ্ছে? এই ব্রিটিশরা অনেককে অর্থনৈতিকভাবে কি ক্ষতিগ্রস্ত হতে শুরু করলো এবং পরবর্তীতে তারা বাধ্য হয়ে কি করলো? এই বঙ্গভঙ্গ রোধ করতে বাধ্য হয়। তাহলে বঙ্গভঙ্গ রোধের পিছনে মূল কারণটা কি ছিল? এই স্বদেশী আন্দোলন। এই স্বদেশী আন্দোলনটা কিন্তু মূল কারণ হিসেবে কাজ করেছে। তাহলে দেখো 1905 সালে কত 13 জুলাই কি হচ্ছে? কলকাতার সাপ্তাহিক গণজীবনের সম্পাদক কি কৃষ্ণকুমার মিত্রকে বয়কট বা বর্জনের ডাক দেয় এবং 1905 সালের কত 7 আগস্ট কি কলকাতার টাউন হলে কি এক বিরাট প্রতিবাদ সভায় কি এই বয়কট বা বর্জন নীতিকে গৃহীত হয়। তাহলে এই বয়কট বা বর্জন নীতির ফলে কি হচ্ছে?
হ্যাঁ 22-23 যেটা পরীক্ষা আসে ওটা দিয়ে দিও, সমস্যা নেই, কনফিউজ হওয়ার প্রয়োজন নেই। তাহলে বুঝতে পারছো তো যে দেশীয় পণ্যগুলোকে এখানে তারা ব্যবহার করতে শুরু করে এবং কি বিদেশি পণ্যগুলো বয়কট করে, এটা হচ্ছে কি স্বদেশী আন্দোলনের মূল আলোচনা ছিল, এগুলো তোমরা দেখলে বুঝতে পারবা। আচ্ছা তাহলে দেখো আমরা বঙ্গভঙ্গ রোধে চলে যাই। বঙ্গভঙ্গ রদ তাহলে কত হচ্ছে, বঙ্গভঙ্গ রদ কত সালে হয়, 1911 সালের 12ই ডিসেম্বর। মনে রাখবা 12 এই তারিখটা কিন্তু খুব আসে, যে বঙ্গভঙ্গ রদ কত তারিখে হয়েছিল, তাহলে 1911 সালে কত 12ই ডিসেম্বর বঙ্গভঙ্গ রদ হয়েছিল। তাহলে বঙ্গভঙ্গ রদের কারণ কি ছিল, ওই যে গণ আন্দোলন, তাহলে গণ আন্দোলন কারা করলো, তাহলে 1905 সালে বঙ্গবঙ্গ হিন্দু মধ্যবিত্ত লেখক সাহিত্যিক এবং বুদ্ধিজীবী চাকরিজীবী এবং নেতাদের মধ্যে বিক্ষিপ্ত করে দিল। তাহলে মূলত এর বিরোধিতা করেছিল কারা, সে তৎকালীন সময় কি কংগ্রেস, তার মানে কি তারা ছিল কি হিন্দু সম্প্রদায় ছিল। এই হিন্দু সম্প্রদায়রা কি করলো, এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে তারা কি আন্দোলন করতে শুরু করে এবং কি গণ আন্দোলনও শুরু করে, এটা ছিল কি কারণ। তারপর কি সন্ত্রাসবাদী কার্যকলাপ, এই সন্ত্রাসবাদী কার্যকলাপ কারা করলো, ওই যে সেই কংগ্রেসের নেতাকর্মীরা ছিল, যা তারা সদস্যরা ছিল এবং কি তৎকালীন হিন্দু সমাজরা কি করলো, তারা কিছু কি করে শুরু করেছিল, সন্ত্রাসবাদী কিছু কার্যকলাপ শুরু করে, যার ফলে কি হচ্ছে ব্রিটিশরা কি এটা দমন করতে বাধ্য হয়। তাহলে পরবর্তীতে কি করলো তারা, ব্রিটিশরা কি করলো 1911 সালের কত 12 ডিসেম্বর কি সম্রাট পঞ্চম জর্জের দিল্লিতে কি আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠানে কি রাজকীয় ঘোষণার বলে কি বঙ্গভঙ্গ রদ করা হয় এবং পূর্ববঙ্গে কি পশ্চিমবঙ্গের সাথে কি পুনরায় একত্রিত করা হয়েছিল। তাহলে এই ছিল অবস্থা। তাহলে 1910 সালে কত 14 জানুয়ারি সন্ত্রাসীদের হাতে কি পুলিশের ডিআইজি নাম কি খান বাহাদুর শামসুল আলমকে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। তাহলে এই মারা যাওয়ার ফলে কি হচ্ছে ব্রিটিশরা শঙ্কিত হয়ে পড়ে এবং কি পরবর্তীতে তারা কি এটা কি পরবর্তীতে তারা কি বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়। আচ্ছা এটা নিয়ে কনফিউজ হওয়ার প্রয়োজন নেই, 22 আর 23 বুঝতে পারছো, পরীক্ষা যেটা আসে ওটা দিয়ে দিও, সমস্যা নেই। জন্ম হচ্ছে 1933 সালে দেওয়া আছে তো এই জন্য ঝামেলা, ওই হিসাব করে দিয়ে দিও। তাহলে বঙ্গভঙ্গ রদের প্রতিক্রিয়া কি হয়েছিল, দেখো বঙ্গভঙ্গ রদের প্রতিক্রিয়াতে কি হচ্ছে পরবর্তীতে কি হলো, বঙ্গভঙ্গ রদের ফলে কি হচ্ছে যে মুসলমানরা কি আবার ক্ষিপ্ত হয়ে যায়, কারণ কি তাদের সকল ধরনের কি তারা কি একটা অস্বস্তিকর একটা কি অবস্থায় পড়ে যায়। কারণ কি এই বঙ্গভঙ্গের ফলে কারদের সুবিধা হয়েছিল, মূলত মুসলমান সম্প্রদায়ের জন্য কি একটা সুবিধা ছিল, কারণ কি তারা একটা আলাদা অংশে চলে গিয়েছিল, তাদেরকে মুসলমান সমাজ নিয়ে কিংবা মুসলমান মানুষগুলো নিয়ে বা জনগণ নিয়ে কি একটা আলাদা প্রদেশ গঠিত হয়েছিল, এতে কি মুসলমানদের একটা কি অর্থনৈতিকভাবে কিংবা তাদের সামাজিকভাবে উন্নতির একটা সুযোগ ছিল। কিন্তু কি এই জিনিসটা কারা চাচ্ছিল না, হিন্দু সম্প্রদায় অর্থাৎ কি জাতীয় কংগ্রেস কি এই বিষয়টা তারা মেনে নিচ্ছিল না। তাহলে পরবর্তীতে কি একটা অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি হচ্ছে। তাহলে মুসলমান সম্প্রদায়ের কি প্রতিক্রিয়া, এই যে দেখো তাহলে কি বলছে 1911 সালে কি 12 ডিসেম্বর কি হচ্ছে বঙ্গভঙ্গ রদ হওয়ার ফলে কি ঘোষণা শুনে কি মুসলমান অভিজাত এবং কি মধ্যবিত্ত সম্প্রদায় কি বিস্ময় বিভিন্ন এবং কি হতাশ হয়ে পড়ে। পূর্ববঙ্গ এবং আসাম কি নামক নতুন প্রদেশ গঠিত হওয়ার হয় কি তাদের মধ্যে যে উৎসাহ চাঞ্চল্য প্রাণ চাঞ্চল্য এবং কি জাগরণ সৃষ্টি হয়েছিল তা কি বঙ্গভঙ্গ রদের ঘোষণার কি তা স্তব্ধ হয়ে যায়, এটা কি একটা হওয়াটাই স্বাভাবিক ছিল। নবগঠিত প্রদেশকে কি ঘিরে কি তাদের রচিত সব সুখ স্বপ্ন কি ভেঙে যায় এবং কি এর ফলে পূর্ব বাংলার কি মুসলমান জনগণকে বিক্ষিপ্ত হয়ে ওঠে এবং কি ব্রিটিশ সরকারের উপর কি থেকে মুসলমান জনগণকে বিশ্বাস হারিয়ে ফেলে। কংগ্রেস এবং অন্যান্য সংগঠনের নেতাগণকে যখন বঙ্গভঙ্গ রদ করার জন্য আন্দোলন করেছিল তখন কি লর্ড মিন্টো নাম কি লর্ড মিন্টো কি করলো কমন সভায় ঘোষণা করেছিল কি যে আমরা মুসলমান জনগণকে বলেছিলাম কি বঙ্গভঙ্গ একটি কি মীমাংসিত ঘটনা এবং কি বারবার কি জোর দিয়েছে কি যে এই সিদ্ধান্ত কি অপরিবর্তিত থাকবে। তাহলে তারা কি করেছিল ব্রিটিশরা এটাতে কি করেছিল একটা কি করেছিল তাদের সাথে প্রতারণার একটা সৃষ্টি করেছিল, এতে কি মুসলমানরা ক্ষিপ্ত হয়ে যায়। তাহলে বঙ্গভঙ্গ রদের ফলাফল তো বুঝতে পারছো কি হচ্ছে, বঙ্গভঙ্গ রদের ফলে কি বঙ্গভঙ্গ রদ হওয়ার ফলে কি ভারতীয় উপমহাদেশে কি বিশেষ করে কি বাংলার হিন্দু মুসলমানদের কি সম্প্রীতি বিনষ্ট হয়, এটা কি বিনষ্ট হওয়াটা স্বাভাবিক। সাম্প্রদায়িকতা এবং কি স্বাতন্ত্র্যবোধ প্রসার লাভ করে এবং কি ধর্মকেন্দ্রিক জাতীয়তার কি বীজ অঙ্কুরিত হয়। তাহলে পরবর্তীতে কি হচ্ছে তারা কি ধর্মতান্ত্রিক কি রাজনীতি করতে শুরু করে দেয়। হ্যাঁ এরকম এমসিকিউ না আসলে ঝামেলা, ভালো ঠিক আছে। এটা আসে না বুঝছো, এখনো তোমার বাচ্চা নাই যে সিরাজউদ্দৌলা কত বছর বয়সে সিংহাসনে বসছে, এগুলো প্রশ্ন আসবে। আচ্ছা তাহলে বুঝতে পারলো তো। এখন দেখো পরবর্তীতে কত 1906 সালে 1906 সালে কি হচ্ছে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠা। তাহলে 1906 সালে কি মুসলিম লীগ প্রতিষ্ঠা হচ্ছে।
তাহলে দেখো 1905 সালে কি বঙ্গভঙ্গের পরে কি হচ্ছে, ভারতবর্ষে কি মুসলমান নেতৃবৃন্দ কি তাদের স্বার্থ সংরক্ষণের জন্য কি একটা তাদের রাজনৈতিক দল প্রয়োজন ছিল। কারণ কি কোনো রাজনৈতিক দল ছাড়া কি নিজেদের স্বার্থ হাসিল করা যায় না। এই জন্য তারা কি করলো, মুসলমান অধ্যুষিত যে অঞ্চলগুলো ছিল এবং মুসলমান জনগণ যারা ছিল তাদেরকে নিয়ে তারা কি করলো, একটা তারা কি করলো যে তারা চাচ্ছিল যে একটা রাজনৈতিক দল গঠন করতে, যাতে কি তাদের কি নিজস্ব স্বার্থগুলো তারা কি হাসিল করতে পারে। এই জন্য কি করলো তারা 1906 সালের কত 1 অক্টোবর, তারিখটা মনে রাখবে, 1906 সালের 1 অক্টোবর কি তারা 1906 সালে 1 অক্টোবর কি আগা খানের নেতৃত্বে, নাম কি আগা খানের নেতৃত্বে একটি শক্তিশালী মুসলিম প্রতিনিধি দলকে লর্ড মিন্টোর নিকট কি পৃথক নির্বাচনের দাবি জানালে কি তিনটা নীতিগতভাবে কি মেনে নেয়। এর ফলে কি হচ্ছে, মুসলিম নেতৃবৃন্দকে উৎসাহিত হয়ে পড়ে এবং 1906 সালে কি ডিসেম্বর মাসে কি শেষ দিকে ঢাকায় কি নিখিল ভারত মুসলিম লীগ মুসলিম কি শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয় এবং কি এখানে কত 1906 সালে কত 30শে ডিসেম্বর কি নবাব ভিকারুল মুলকের সভাপতিত্বে কি এক বিশেষ অধিবেশনে কি ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ তিনি কি করলেন, সর্বভারতীয় মুসলিম রাজনৈতিক দল কি গঠনের প্রস্তাব রাখেন এবং কি প্রস্তাবটি কি সম্মতিক্রমে কি গৃহীত এবং কি এভাবে সর্বভারতীয় কি মুসলিম লীগ নামক কি একটা রাজনৈতিক দলের কি গঠন কি জন্ম হয়। তাহলে গঠন হচ্ছে কত সালে 1906 সালের 30শে ডিসেম্বর। তাহলে 30শে ডিসেম্বর কি হচ্ছে এই মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়। তাহলে মুসলিম লীগ প্রতিষ্ঠা হলো কত 1906 সালের কত 30শে ডিসেম্বর, এর তারিখটা মনে রাখবা। আর লক্ষ্য উদ্দেশ্যগুলো এগুলো দেখলে বুঝতে পারবা, এগুলো তোমরা একটু দেখে নিও যে এখানে সংক্ষেপে দেওয়া আছে কি ব্রিটিশ সরকারের প্রতি কি মুসলমানদের জনগণের আনুগত্য বৃদ্ধি করা, তারপর কি ভারতীয় মুসলমানের কি জনগণের রাজনৈতিক অধিকার সংরক্ষণ, মুসলিম লীগের কি দুইটা অব্যাহত রাখার পাশাপাশি কি অন্যান্য সম্প্রদায়ের প্রতি কি মুসলমান জনগণের মধ্যে কি বিদ্বেষ ভাব সঞ্চার না হয় এরকম ব্যবস্থা করা, এগুলো ছিল কি তাদের উদ্দেশ্য ছিল। এখন দেখো পরবর্তীতে হচ্ছে দ্বৈত শাসন। দ্বৈত শাসনটা কি বুঝতে পারতেছো কি, দ্বৈত শাসন কি অর্থ, দ্বৈত শাসন অর্থ দেখো, দ্বৈত শাসন বলতে কি কোনো প্রদেশকে কি দুটি কর্তৃপক্ষের কি উপস্থিতিতে বোঝায়। সাধারণত এরূপ ক্ষেত্রে কি হচ্ছে প্রশাসনিক বিষয়সমূহকে দুই ভাগে বিভক্ত থাকে। তাহলে 1919 সালে কি হচ্ছে ভারত শাসন আইন দ্বারা কি ব্রিটিশ ভারতীয় প্রদেশগুলোতে কি দ্বৈত শাসন প্রবর্তন করা হয় এবং কি ব্রিটিশ ভারতীয় প্রদেশগুলো থেকে দ্বৈত শাসন প্রবর্তনের উদ্যোগ কি নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ ছিল। তাহলে এখানে দেখো দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কি একটাতে ছিল কি কিছু বিষয় ছিল সংরক্ষিত এবং কি কিছু ছিল হস্তান্তরিত, এই দুইটা ভাগে ভাগ করা হয়েছিল ক্ষমতাগুলো। প্রাদেশিক সরকারের প্রশাসনিক বিষয়গুলোকে দুইটা ভাগে ভাগ করা হয়। তাহলে 1919 সালের কত ভারত শাসন আইন দ্বারা কি প্রদেশগুলোতে কি এরূপ দ্বৈত শাসন প্রবর্তন করা হয়েছিল। তাহলে দ্বৈত শাসন প্রবর্তন করা হয় কত 1919 সালে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে কি কি হচ্ছে, যেমন ধরো কি দুই ভাগে বিভক্ত করা হয়। তারপর বিচার বিভাগ, ভূমি রাজ্য, পুলিশ, জেল, তারপরে কি ভূমির উন্নয়ন, কৃষির ত্রাণ, শেষ, সংবাদপত্র প্রকাশনের নিয়ন্ত্রণ, বনজ শিল্প, বীমা, গৃহ নির্মাণ, ঋণদাতা, শ্রমিক সমাচার সমাধান, খাল খনন, বাঁধ নির্মাণ প্রভৃতি কি সংরক্ষিত বিষয় পরিচালনার দায়িত্ব গভর্নর বা তার কি কার্যনির্বাহী পরিষদের উপর ন্যস্ত হয়। তাহলে এই বিষয়গুলো কি ছিল, এই বিষয়গুলো ছিল কি সংরক্ষিত অবস্থায়। আর অপরদিকে কি কৃষি, শিক্ষা, সমবায়, মৎস্য, স্থানীয় সরকার, জনস্বাস্থ্য, জনকল্যাণমূলক কাজ প্রভৃতি কি হস্তান্তরিত বিষয় ছিল। তাহলে এই জিনিসটা মনে রাখবা, কোনগুলো হস্তান্তরিত কোনগুলো সংরক্ষিত, এখান থেকে প্রশ্ন আসে। আচ্ছা, তাহলে এগুলো গেল, এগুলো তো বুঝতে পারছো। তারপরে কি প্রতিশ্রুত দায়িত্বশীল সরকারের সরব এবং দ্বৈত শাসনের কি ব্যর্থতার কারণ। তাহলে দ্বৈত শাসন ব্যর্থতার কারণগুলো এখানে দেখবা কি ছিল, কৃত্রিম বিভাজন ছিল, তারপরে কি ছিল মন্ত্রিসভার দায়িত্বহীনতা, তারপরে কি দলীয় রাজনীতির অনুপস্থিতি, তারপরে কি সংসদীয় ঐতিহ্যের অভাব, এগুলো ছিল কি এই দ্বৈত শাসন কি বিফলের কারণ। তারপরে কি বিষয় বন্টনের ত্রুটি, তার মানে বিষয় বন্টনের ত্রুটিগুলো কি ছিল, যেমন ধরো এই যে সংরক্ষিত আর হস্তান্তরিত বিষয়গুলো যে ছিল এখানে কিন্তু বিপুল পরিমাণে কি বৈষম্যের শিকার হয়, এই জন্য কি পরবর্তীতে এগুলো বাতিল করতে বাধ্য হয়ে যায়। আচ্ছা, এগুলো বুঝতে পারছো। তারপর কি গভর্নরের কি প্রভুত্ব ব্যঞ্জন ক্ষমতা, তারপর কি সরকারি কর্মচারীদের উপর কি মন্ত্রীদের নিয়ন্ত্রণ, সাম্প্রদায়িক বিদ্বেষ, আর্থিক অসঙ্গতি, তারপর কি জনগণের বিরোধিতা, এগুলো ছিল অবস্থা। এখন দেখো তাহলে আমরা খেলাফত আন্দোলনে চলে যাই। খেলাফত আন্দোলন কত 1919 থেকে 1922। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের পরে কি তুরস্ক জার্মানি অক্ষ শক্তি তাহলে গ্রেট ব্রিটেনের নেতৃত্বাধীন কি মিত্র শক্তির নিকট কি পরাজিত হয়। ফলে কি হচ্ছে বিশ্বযুদ্ধ শেষে কি গ্রেট ব্রিটেন এবং কি মিত্র শক্তি তুরস্ক সাম্রাজ্য কি খণ্ড বিখণ্ড করে। তাহলে এই যে তোমার কি বলে খিলাফত আন্দোলনের সাথে কাদেরকে যুক্ত করা হয়, খিলাফত আন্দোলন হয়েছিল মূলত কি তুরস্ককে কেন্দ্র করে খিলাফত আন্দোলনটা শুরু হয়। হ্যাঁ, এইসব এমসিকিউ নিয়ে আটকা পড়ার কোনো প্রয়োজন নাই, বুঝতে পারছো। তাহলে পরবর্তীতে কি হচ্ছে তুরস্ককে কত 1920 সালের কি সম্পাদিত সাভার্স চুক্তি, এই চুক্তির নাম মনে রাখবা, সাভার্স চুক্তি স্বীকার করতে কি বাধ্য করা হয়
এই চুক্তি ছিল কি তুরস্কের জন্য অপমানজনক। এর প্রতিবাদে কত 1920 সালে কি ভারতীয় মুসলমান জনগণকে আন্দোলন শুরু করে। কেননা কি ভারতীয় মুসলমান জনগণকে তুরস্কের সুলতানকে কি সমগ্র মুসলিম জাহানের কি খলিফা এবং ঐক্যের প্রতীক বলে মনে করত। এই আন্দোলনের নেতৃত্ব প্রদান করেন কি মাওলানা মোহাম্মদ আলী এবং কি মাওলানা শওকত আলী এবং কি মাওলানা আবুল কালাম আজাদ প্রমুখ। এই আন্দোলনকে কি বলা হচ্ছে? খিলাফত আন্দোলন বলা হচ্ছে। তাহলে খিলাফত আন্দোলনের আমরা মূল কথা যদি বলি তাহলে কি হবে, যে মূলত কি এই যে তোমার তৎকালীন যে ব্রিটিশ কি ছিল, তুরস্ক ছিল, সেই তুরস্কের কি খিলাফতকে স্থায়িত্ব করে রাখার জন্য কি যে তুরস্ককে যে পরাজিত করা হয়েছিল একটা কি সাভার চুক্তির মাধ্যমে কি তাদেরকে অপমান করা হয়েছিল, সেই অপমানের কি বদলা নেওয়ার জন্য কি তারা এই কি খিলাফত আন্দোলন শুরু করে। তাহলে কত সালে? মোটামুটি কত 1920 থেকে 1919 থেকে কত 1922 সাল পর্যন্ত কি খিলাফত আন্দোলনটা চলতে থাকে। তারপরে যে ঘটনাগুলো একটু দেখবা, এগুলো দেখলে বুঝতে পারবা এখানে কিছু নাই। তাহলে এই সময় কি তুরস্কের বিপ্লবী নেতার নাম কি ছিল? মোস্তফা কামাল আতাতুর্ক। এটার নাম মনে রাখবো, এটা কিন্তু আসে যে মোস্তফা কামাল আতাতুর্ক তুরস্কের কি ক্ষমতা দখল করেন। 1923 সালে কত 17 নভেম্বর কি তিনি তুরস্ককে কি করেছিলেন? প্রজাতন্ত্র ঘোষণা করেন এবং কি খিলাফত তথা কি তুরস্ক সালতানাতকে কি বাতিল ঘোষণা করে। এর ফলে কি হচ্ছে 1924 সালে ভারতে কি খিলাফত আন্দোলনের কি পরিসমাপ্তি ঘটে। তাহলে ভারতের খিলাফতের পরিসমাপ্তি ঘটলো কখন? 1924 সালে। তাহলে খিলাফতের কি পরিসমাপ্তি ঘটে, এর মাধ্যমে কি খিলাফত আন্দোলন শেষ হয়। আচ্ছা, তারপর হচ্ছে কি অসহযোগ আন্দোলন। তাহলে অসহযোগ আন্দোলন তো দেখো কত 1920 থেকে 1922 সাল। তাহলে ব্রিটিশ সরকার কি কুখ্যাত নাম কি রাওলাট আইন। এই রাওলাট আইন কি পাশ করলে কি ভারতীয় জনগণকে বিক্ষিপ্ত হয়ে ওঠে এবং কি 1919 সালে কত 13 এপ্রিল কি এই আইনের প্রতিবাদে কি অনুষ্ঠিত কি পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ। তাহলে জালিয়ানওয়ালাবাগের কি শান্তিপূর্ণ সভায় কি ব্রিটিশ সরকার কি গুলি চালালে কি হচ্ছে অসংখ্য মানুষকে হত্যা হয় বা নিহত হয়। এর প্রতিবাদে কি কংগ্রেস নেতার নাম কি মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর নেতৃত্বে কি অসহযোগ আন্দোলন শুরু হয়। তাহলে অসহযোগ আন্দোলনের নেতা কে ছিল? নেতা ছিল হচ্ছে কেউ এই মহাত্মা গান্ধী ছিল কি এই অসহযোগ আন্দোলনের নেতা। তোমার বই খেলাফত আন্দোলন নাই? আচ্ছা, কি করবো তাহলে? আচ্ছা, এটা কোন বই থেকে যে নিচ্ছে এগুলো বুঝতে পারতেছি না। বুঝতে পারছো? সময় ছিল না জাস্ট, আর মনে নাই, নাম মনে নাই, বুঝছো কোন রাইটারের যে বই। জাস্ট এসে সামনে একটা বই পাইছি, ওই বই থেকে জাস্ট শুধু ছবিগুলো তুলে তোমাদের পড়াচ্ছি। অসহযোগ আন্দোলন না, এগুলো কিন্তু পড়তে হবে। অসহযোগ আন্দোলন এগুলো কিন্তু এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। কি যে বই পড়ো তোমরা আল্লাহ ভালো জানে। তাহলে দেখো পরবর্তীতে কি হচ্ছে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য কিন্তু পরবর্তীতে কিন্তু এই যে নাইট উপাধি বর্জন করে কে? নাইট উপাধি বর্জন করেছিল কি রবীন্দ্রনাথ ঠাকুর। নাইট উপাধি বর্জন করে, এটা কিন্তু পরীক্ষা আসে যে কোন ঘটনার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে নাইট উপাধি বর্জন করেছিল। তাহলে কি হবে? এটা হচ্ছে কি এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য। আরে কোন পার্ট আছে না আছে, আজকে মাথা নষ্ট হয়ে গেছে। ক্লাসে এমনিতে দেরি করে শুরু করলাম, এসে দেখি যে এগুলো কি উল্টা পাল্টা, কোনো পিডিএফ নাই, কিচ্ছু নাই, জাস্ট ইনস্ট্যান্ট যা পাইছি তাই নিয়ে আসছি। তারপর দেখো বেঙ্গল প্যাক্ট। বেঙ্গল প্যাক্টে পড়তে হবে, এটা কিন্তু আসে। বেঙ্গল প্যাক্টের নেতা কে ছিল? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এই বেঙ্গল প্যাক্টের নেতা ছিল। তিনি উপলব্ধি করেছিলেন কি বাংলার শতকরা কি 60 জন কি মানুষ মুসলমান, অথচ কি সরকারি চাকরি এবং অন্যান্য ক্ষেত্রে কি তাদের সংখ্যা কি অত্যন্ত নগণ্য। তিনি কি করলেন? বিশ্বাস করতেন যে কি ব্রিটিশ শাসন থেকে কি ভারতবাসীকে মুক্ত এবং স্বাধীন করতে হলে কি প্রয়োজন কি হিন্দু মুসলমান ঐক্য। তাহলে এই বেঙ্গল প্যাক্টের মূল উদ্দেশ্য ছিল কি হিন্দু এবং মুসলমানদের মধ্যে কি একটা ঐক্য সৃষ্টি করা, যাতে কি তাদের মধ্যে কোনো ভেদাভেদ না থাকে এবং কি তারা সমভাবে কি যাতে তারা কি চাকরিতে অংশগ্রহণ করতে পারে কিংবা কি চাকরি পায়। এই জন্য কি হচ্ছে 1923 সালে কি বেঙ্গল প্যাক্ট নামে একটা ঐতিহাসিক কি চুক্তি সম্পাদন করা হয়, যাতে কি এই হিন্দু মুসলমানের বৈষম্যটা দূর হয়। এর ফলে কি হিন্দু মুসলমানকে সম্প্রীতি বৃদ্ধি পাবে এবং কি মুসলমান জনগণকে চাকরি এবং অন্যান্য সুযোগ সুবিধাও লাভের সুযোগ সৃষ্টি হয়। এবং কি হচ্ছে 1925 সালে কত 16 জুনকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কি আকস্মিক মৃত্যুর ফলে কি হিন্দু মুসলমান সম্প্রীতি কি সৃষ্টির সম্ভাবনা সৃষ্টি হয়েছিল কি তার ব্যর্থতায় পর্যবসিত হয়। তাহলে এই চিত্তরঞ্জন দাসকে মরে যাওয়ার মাধ্যমে কি হচ্ছে, চিত্তরঞ্জন দাস মরে যাওয়ার মাধ্যমে কিন্তু এটা কি বিফল হয়ে যায় বেঙ্গল প্যাক্টটা। হ্যাঁ, গোলাম মোস্তফা তোমারটা না? হ্যাঁ, ভালো। তবে আমি দেখতে বুঝছো তোমাদের এই পরিণতি বইটা, যেটা লেকচার প্রকাশনের বইটা সবচেয়ে ভালো ছিল। লেকচার প্রকাশনের বইটা একদম বেস্ট, অন্তত পরিণতির জন্য। আচ্ছা, পরবর্তী সাইমন কমিশন দেখো, সময় কম আমাদের, এরপর আবার ক্লাস আসছে তোমাদের। সাইমন কমিশন দেখো কত 1927 থেকে 1930। 1919 সালে কত ভারত শাসন আইনে কি বলা হয়েছিল কি যে এই আইনকে প্রবর্তন 10 বছর পর কি ভারতের রাজনৈতিক অগ্রগতি
পর্যালোচনা করার জন্য একটি বিধিবদ্ধ কমিশন গঠন করা হবে। তাহলে এই সাইমন কমিশনের মূল লক্ষ্য কি ছিল, যে তারা ভারতে একটা কমিটি পাঠাবে, তারা কি করবে, ভারতীয় উপমহাদেশের যে অবস্থাগুলো আছে তারা কি সেগুলো পর্যালোচনা করবে। এবং পরবর্তীতে কি হচ্ছে, ভারতবাসীর মনে সৃষ্টিকে বিক্ষোভ এবং হতাশা এবং ক্রমবর্ধমান হিন্দু মুসলমানকে বিরোধ লক্ষ্য করে কি নির্ধারিত সময়ের 2 বছর পূর্বে কত 1927 সালে নভেম্বর মাসে ভারতের বড় লাট নাম কি আরউইন, তিনি কি করলেন, ইন্ডিয়ান স্ট্যাটিউটরি কমিশন গঠনের কথা ঘোষণা করেন। লর্ড আরউইন কোনো ভারতীয় এই কমিশনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে অনিচ্ছুক ছিলেন, কেননা তার ধারণা ছিল যে কমিশনের নিরপেক্ষ চরিত্র বজায় রাখার জন্যই এতে কোনো ভারতীয়কে অন্তর্ভুক্ত করা উচিত নয়। তাতে কি হবে, যে ভারতীয়রা কি করবে, নিজেদের জন্য একটা স্বার্থ হাসিল করার চেষ্টা করতে পারে। এই জন্য তারা কি করলো, যে তারা কোনো ভারতীয় না রাখার প্রস্তাব দিয়েছিল। কিন্তু ব্রিটিশ মন্ত্রিসভা বড়লাট লর্ড আরউইনের মতকে সমর্থন এবং ব্রিটিশ পার্লামেন্টের বিভিন্ন দলীয় সদস্যদের নিয়ে কমিশন গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে। তাহলে পরবর্তীতে প্রখ্যাত ব্রিটিশ উদারনৈতিক নেতার নাম কি, দেখি কি নাম, এই যে স্যার জন সাইমন। তাহলে নাম কি, স্যার জন সাইমন কি করলো, এর নেতৃত্বে 7 সদস্য বিশিষ্ট। তাহলে কত সদস্য, 7 সদস্য বিশিষ্ট, এটা মনে রাখবা। তোমার বই কি আছে তাহলে ফাইজ রাফি, সাইমন কমিশন নাই, অসহযোগ আন্দোলন নাই, এগুলো নাই, তাহলে কি আছে বই তোমার বইয়ে? স্যার জন সাইমন মানে 7 সদস্য বিশিষ্ট কমিশন গঠিত হয়। আচ্ছা, তাহলে সাইমন কমিশনকে ব্যতীত অন্য সদস্যগণ হলেন কি, এই যে কয়েকজন সদস্যের নাম আছে, সদস্যগুলোর নাম মুখস্থ রাখার প্রয়োজন নেই, এগুলো আসে না, যে কিন্তু আসবে যে কতজন সদস্য নিয়েছিল। তাহলে কমিশনের প্রধান কি, জন সাইমনের নাম অনুসারে এটাকে সাইমন কমিশন নামে অন্তর্ভুক্ত করা হয়। এবং পরবর্তীতে 1927 সালে 8 নভেম্বর কি হচ্ছে, এক রাজকীয় ঘোষণা দ্বারা এই কমিশনকে নিযুক্ত করা হয়। কোনো ভারতীয় এই কমিশনে অন্তর্ভুক্ত না করে ভারতীয় জনগণকে একে ওয়াল হোয়াইট কমিশন বা সাদা কমিশন নামে আখ্যায়িত বা ব্যঙ্গ বিদ্রুপ করে। আচ্ছা, তাহলে পরবর্তীতে দেখি কি আছে, সেগুলোতে গেল, এগুলো পড়ার দরকার নাই। নেহেরু রিপোর্ট এটা নাই তোমাদের, নেহেরু রিপোর্টটা নাই। তারপর হচ্ছে কি জিন্নার 14 দফা, এখান থেকে যে জিন্নার 14 দফা থেকে একটা এমসিকিউ আসে, সেটা হচ্ছে কি যে 14 দফা কত সালে প্রতিষ্ঠিত হয়, সেটা হচ্ছে কত 1929 সালে। তারিখটা মনে রাখো, সালটা মনে রাখো, এটা মাঝে মধ্যে দেয়, এটা মাঝে মধ্যে আসে 1929 জিন্নার 14 দফা। এগুলো তোমাদের বই, এগুলো তোমাদের সিলেবাসে নাই। আচ্ছা, এই যে এটা আছে 35 সালে কি ভারত শাসন আইন, ভারত শাসন আইনটা একটু দেখতে হবে। আচ্ছা, ভারত শাসন আইনটা একটু দেখতে হবে। দেখো 35 সালে কত ভারত শাসন আইন, আচ্ছা তাহলে দেখো পটভূমি কি 1919 সালে কত ভারত 1919 সালের কি ভারত শাসন আইন কংগ্রেসের পক্ষ থেকে নেহেরু রিপোর্ট এবং মিস্টার জিন্নার 14 দফার দাবি প্রকাশিত হলে ভারতবর্ষে শাসনতান্ত্রিক অচল অবস্থা এবং সংকট সৃষ্টি হয়। তাহলে ওই যে নেহেরু রিপোর্ট এবং জিন্নার যে 14 দফা প্রকাশ করলো, এর ফলে কি হচ্ছে, ভারতবর্ষে শাসনতান্ত্রিক একটা অচল অবস্থা সৃষ্টি হয়। এই অচল অবস্থা দূর করার জন্য ব্রিটিশ সরকার কি করলো, পরবর্তীতে 3টি গোল টেবিল বৈঠকের ব্যবস্থা করে এবং ভারতবাসীদের মনোভাব জানার চেষ্টা করেন। কিন্তু গোল টেবিল বৈঠক সময়ের ফলে কি হচ্ছে, প্রস্তাবিত একটি শ্বেতপত্রে কি হচ্ছে, নাম কি প্রকাশ করা হয়। এর শ্বেতপত্রটি ব্রিটিশ পার্লামেন্টে যুক্ত কমিটি দ্বারা পরীক্ষিত এবং সংশোধিত হয়ে 1934 সালের কত 22 নভেম্বর একটি রিপোর্ট আকারে পেশ করা হয়। এই রিপোর্টের উপর ভিত্তি করে কি হচ্ছে 1935 সালের 4 জুন ব্রিটিশ পার্লামেন্টের নিম্ন কক্ষ কমন সভায় এবং 24 জুলাই উচ্চ কক্ষের লর্ড সভায় কি হচ্ছে ভারত শাসন আইন পাশ হয়। তাহলে 24 জুলাই উচ্চ কক্ষে লর্ড সভায় ভারত শাসন আইন পাশ হয়। 1935 সালে 2 আগস্ট তার রাজকীয় সম্মতি লাভ করে। এটি 1935 সালে ভারত শাসন আইন নামে খ্যাত। তাহলে 1935 সালে কত 2 আগস্ট রাজকীয়ভাবে সম্মতি লাভ করে।
হ্যাঁ আচ্ছা, তারপর কি হচ্ছে 1935 সালে কি ভারত শাসন আইনের কি বৈশিষ্ট্য সময় কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো কি যে এখানে দেখো এক নজরে বৈশিষ্ট্যগুলো দেখলে বুঝতে পারবা। কি ছিল যে সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের পরিকল্পনা, তাহলে সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের পরিকল্পনা ছিল। তারপরে কি সরকারি বিষয়কে বিভাগ বা ক্ষমতা বন্টন, যেমন কি কেন্দ্রীয়ভাবে কিছু বিষয় থাকবে এবং কি প্রাদেশিক কিছু বিষয় থাকবে এবং কি যুগ্ম কিছু বিষয় থাকবে। কেন্দ্র বা যুক্তরাষ্ট্রের কি তালিকায় কত 69টি বিষয় এবং কি যুগ্ম তালিকায় কতটা 36টা বিষয় এবং কি প্রাদেশিক তালিকায় 54টা বিষয় অন্তর্ভুক্ত ছিল। তারপরে কি কেন্দ্রের দ্বৈত শাসন, তাহলে কেন্দ্রে থাকবে কি দ্বৈত শাসন থাকবে, তাহলে একটা থাকবে কি হস্তান্তরিত বিষয়, একটা থাকবে কি সংরক্ষিত বিষয়, এই দুটো থাকবে কেন্দ্রের মধ্যে বা দ্বৈত শাসন অনুষ্ঠিত হবে। তারপরে কি প্রাদেশিক স্বায়ত্তশাসন থাকবে, তাহলে প্রদেশগুলোতে কি নিজস্ব একটা শাসন ব্যবস্থা উল্লেখ থাকবে। তারপরে কি যুক্তরাষ্ট্রের আদালত, তাহলে যুক্তরাষ্ট্রের যেভাবে আদালত থাকে সেইভাবে একটা আদালত প্রতিষ্ঠিত হবে, যেমন কি এ আইনে কি একজন প্রধান বিচারপতি এবং কি অন্য দুইজনকে বিচারক নিয়ে কি একটা যুক্তরাষ্ট্রীয় আদালত গঠিত হবে, তাহলে একজন প্রধান বিচারপতি আর কি দুইজন বিচারপতি নিয়ে এটা গঠন করা হবে। এই আদালতের হাতে কি সংবিধানকে কি ব্যাখ্যার ক্ষমতা ন্যস্ত করা হয় এবং কি ব্রিটিশ কি প্রিভি কাউন্সিল সর্বোচ্চ কি আপিল আদালত হিসেবে কি থেকে যায়। তাহলে সর্বোচ্চ আদালত কি ছিল, সর্বোচ্চ আপিল আদালত প্রিভি কাউন্সিল। তারপর কি গভর্নর জেনারেল এবং কি গভর্নরদের কি বিশেষ ক্ষমতা ছিল সেই সময়টাতে, এগুলো দেখলে বুঝতে পারবা, কিছু নাই এখানে পড়ানোর। তারপর কি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা থাকবে, এটা তো বুঝতে পারছো। তারপর কি ব্যবস্থাপনা সভা, আরেকটা কি আরেকটা হচ্ছে অর্থ সংক্রান্ত ক্ষমতা। তারপর কি প্রদেশের উপর নিয়ন্ত্রণ, আচ্ছা এগুলো বুঝতে পারছো। তারপর কি বলছে যে 1935 সালে কি ভারত শাসন আইনে কি প্রাদেশিক স্বায়ত্তশাসন, তাহলে প্রাদেশিক স্বায়ত্তশাসন তো বুঝলাই কি যে প্রাদেশিক স্বায়ত্তশাসনের অর্থ কি সংবিধান সম্মত কি উপপ্রদেশে কি স্বশাসন প্রতিষ্ঠা। তার মানে কি এই যে প্রদেশগুলো যা আছে সেখানে কি করতে হবে, চ্যাপ্টার 2 না, এটা হচ্ছে চ্যাপ্টার 1। হ্যাঁ এটা সমস্যা হচ্ছে বুঝছো, স্লাইডটা ডিলিট হওয়াতে প্রবলেম হয়ে গেছে, কিছু করার নেই। তাহলে দেখো তাহলে কি বলছে প্রাদেশিক স্বায়ত্তশাসনের অর্থ হচ্ছে কি সংবিধান সম্মত কি উপপ্রদেশকে স্বশাসন প্রতিষ্ঠা করা। তাহলে অর্থাৎ কি সংবিধানের আওতায় কি কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ মুক্ত থেকে কি প্রাদেশিক সরকার কি পরিচালনা ক্ষমতাকে কি প্রাদেশিক স্বায়ত্তশাসন বলা হয়। তাহলে এই প্রাদেশিক স্বায়ত্তশাসনে কি হবে, প্রদেশগুলোতে কি হবে, প্রদেশগুলোতে কি কেন্দ্রীয়ভাবে কোনো ক্ষমতা থাকবে না, সবকিছু কি প্রদেশের হাতে কি সবকিছু ক্ষমতা থাকবে। প্রদেশগুলোকে এই প্রদেশের যে অন্তর্ভুক্ত যে প্রতিনিধি আছে তারা কি করবে, এই প্রদেশগুলোতে শাসন ক্ষমতা বিরাজ করবে এবং এতে কি হবে প্রদেশগুলোতে নিজস্ব কি একটা যে সমস্যাগুলো আছে তারা কি খুব সুন্দরভাবে সেগুলো সম্পন্ন করতে পারবে। এটাকে মূলত কি প্রাদেশিক স্বায়ত্তশাসন বলা হচ্ছে, যেখানে কি হবে কেন্দ্রীয়ভাবে কোনো হস্তক্ষেপ থাকবে না। তাহলে কার্যকারিতাগুলো দেখো, এখানে এক নজরে কিছু কার্যকারিতা আছে, সেগুলো কি যে কি গভর্নরের অনিয়মতান্ত্রিক কি শাসন ছিল। দেখো 1935 সালে কি ভারত শাসন আইনে কি তত্ত্বগত এবং কি নীতিগত প্রাদেশিক স্বায়ত্তশাসনকে প্রদান করা হলেও কি নিম্নলিখিত কারণে কি তার যথার্থতা ছিল না। তাহলে লিখিত ছিল কিন্তু কিন্তু এই নিচের বিষয়গুলো কি এই বিষয়গুলোর জন্য কি সেগুলো যথার্থ ছিল না। সেগুলো কি যে গভর্নরদের কি অনিয়মতান্ত্রিক শাসন, তাহলে প্রদেশের যে গভর্নরগুলো ছিল তারা কি করেছিল অনিয়মতান্ত্রিক একটা কি শাসন পরিচালনা করেছিল। তারপরে কি ছিল গভর্নরদেরকে জবাবদিহিতার অভাব, তাহলে গভর্নররা কি এখানে জবাবদিহিতার কি অভাব লক্ষ্য করা যায়। তারপর কি ছিল বিদেশ কি বিশেষ দায়িত্ব পালন কি সংক্রান্ত ক্ষমতা ছিল তাদের। তারপর কি প্রাদেশিক শাসনের কি হস্তক্ষেপ, তাহলে প্রাদেশিক শাসনের কি হস্তক্ষেপও দেখা গিয়েছিল। পরবর্তীতে কি আছে গভর্নর জেনারেল কি এজেন্ট, তাহলে গভর্নর জেনারেল এজেন্ট কি প্রাদেশিক গভর্নর গণ কি কিছু কিছু বিষয়কে আইন তৈরির ক্ষেত্রে কি গভর্নর জেনারেলের এজেন্ট হিসেবে কি দায়িত্ব পালন করতেন। তাছাড়া কি বিশেষ ক্ষেত্রে কি আইন প্রণয়ন করতে কি গভর্নর জেনারেলকে পূর্ব সম্মতি নেওয়ার প্রয়োজন হতো। তারপর কি আছে জরুরি অবস্থার ঘোষণা, তারপর কি সীমিত ক্ষমতা সম্পন্ন প্রাদেশিক আইনসভা, তারপরে কি ভেটো ক্ষমতা প্রয়োগ, রাজা বা রানীর হস্তক্ষেপ, তারপর কি গভর্নরের আইন বা অধ্যাদেশ জারির ক্ষমতা, এগুলো ছিল কি কিছু ত্রুটি ছিল। আচ্ছা এগুলো দেখলে বুঝতে পারবে, বাকিগুলো দেখিয়ে নিও। তাহলে আমরা পরবর্তীতে দেখো 1937 সালে কি প্রাদেশিক আইনসভা নির্বাচন, এটা দেখতে হবে, নির্বাচনটা একটু দেখো। হ্যাঁ চ্যাপ্টার 2 পড়ানো হবে, চ্যাপ্টার 2 পড়ানো হবে, সমস্যা নেই। দেখো তাড়াতাড়ি শেষ করতেছি।
আচ্ছা, আর অল্প কিছু আছে এখানে দেখো। তাহলে 1937 সালে দেখো প্রাদেশিক আইনসভার কি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তাহলে 35 সালের কথা ভারত শাসন আইনের কি প্রাদেশিক স্বায়ত্তশাসনের বিধান করা হলে কি ভারতের জনগণ কি তথা রাজনৈতিক নেতাদের মধ্যে কি হচ্ছিল একটা রাজনৈতিক চেতনার সঞ্চার হয়। 1937 সালের কথা ফেব্রুয়ারি মাসে কি 11টি প্রদেশ, তারা প্রদেশ ছিল কটা 11টা প্রদেশ কি সাধারণ নির্বাচন অংশগ্রহণের জন্য কি তাদের মধ্যে কি বিপুল সারা পড়ে। এই নির্বাচন অনুষ্ঠিত হলে কি সাম্প্রদায়িক ভিত্তিতে, তাহলে সাম্প্রদায়িক ভিত্তিতে কি এই নির্বাচনটা অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে কি ভোটারের সংখ্যা ছিল কত প্রায় 33 লক্ষ, কত 33 লক্ষ না কোটি, কেটে গেছে এটা, এটা হবে 33 লক্ষ বা কোটি, যে কোনো একটা হবে। আচ্ছা এখানে দেখো এই ছকটা দেখলে বুঝতে পারবা। তাহলে এখানে একটা ছকের ভিতরে দেখো কোন কোন দলের কোন কোন জায়গায় কতটা ইয়া ছিল, মানে সিট ছিল কিংবা কি বলা যায় এটা আসন ছিল, সেটা হচ্ছে কি এখানে ভাগ করে দেওয়া আছে। এটা আসনগুলো অবশ্যই মুখস্থ করে রাখার প্রয়োজন না যে আসলে কোনটা থেকে আসবে। আচ্ছা দেখি কতদূর শেষ হয়, সমস্যা নেই, দেখা যাক কতদূর শেষ হয়। তাহলে এই চারটা একটু দেখে নিও, এখান থেকে এগুলো মুখস্থ করার প্রয়োজন নেই, এগুলো জাস্ট একটু দেখে নেবে, এখান থেকে এগুলো আসবে না কিন্তু যে কতটা আসন ছিল বা কোনটা ছিল। তাহলে দেখো এখানে মোট আসন ছিল কটা, মোট আসন ছিল তোমার হচ্ছে কত, মোট ছিল হচ্ছে 1585টা আসন ছিল। তার মধ্যে কি এই যে উত্তরপ্রদেশে ছিল 228টা, আসামে ছিল 108টা, বাংলা ছিল 250, বিহারে ছিল 152টা, বোম্বাই 175, এভাবে দেওয়া আছে, এগুলো মুখস্থ করার প্রয়োজন নাই। এখান থেকে শুধু একটু মনে দেখবা, এগুলো দেখলেই হয়ে যাবে। আচ্ছা তাহলে দেখো জিন্নার দ্বিজাতি তত্ত্ব, তাহলে দ্বিজাতি তত্ত্বটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পড়তে হবে। এ বিষয়টা দেখো কি হচ্ছে যে 1928 সালে কত নেহেরু রিপোর্ট কি প্রকাশিত হওয়ার পর থেকে কি হিন্দু মুসলমান কি সম্পর্ক ক্রমশ তিক্ততর হতে থাকে, এবং 1937 সালে সাধারণ নির্বাচনের পর কি প্রদেশগুলোর কি মন্ত্রিসভা কি মুসলমান প্রতিনিধিত্বের কি প্রশ্নে কংগ্রেস এবং কি মুসলিম লীগের মধ্যে কি একটা তিক্ততার সৃষ্টি হলে কি ভারতের মুসলমান জনগণ তাদের কি ভাগ্য সম্পর্কে কি নিরাশ হয়ে পড়ে। এই সময় কি মুসলিম লীগ নেতৃবৃন্দ কি বিশেষ করে কি নাম কি মিস্টার জিন্না কি গুলো অনুভব করলেন কি যে অখণ্ড ভারতকে মুসলমানদের ভাগ্য কোনো কি দিনই কি নিশ্চিত হবে না। তাহলে যদি ভারতকে কি ভাগ করা না যায় তাহলে কি হবে, এই মুসলমানদের কি কখনো ভালো হতে পারে না। এটা কে চিন্তা ভাবনা করলো, এই জিন্নাত চিন্তা ভাবনা করছে। তাহলে এর ফলে তিনি কি করলেন, তার দ্বিজাতি তত্ত্বকে কি তত্ত্বের প্রবক্তা হয়েছিলেন। তিনি কি করলেন, পরবর্তীতে কি করলেন, তিনি দ্বিজাতি তত্ত্বকে উদ্ভাবন করলেন। হ্যাঁ পরের মাস থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে। তারা জিন্না কি ঘোষণা করলেন যে ইসলাম এবং কি হিন্দুবাদের প্রকৃত স্বরূপকে আমাদের হিন্দু বন্ধুরা কি কেন বুঝতে পারে না। তাহলে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন, এখানে বক্তব্যটা পড়ার দরকার নাই, দেখো আমরা পরবর্তী দেখি। তাহলে তিনি কি করলেন 1940 সালে, দেখো 1940 সালে কি করলো জানুয়ারি মাসে কি জিন্না কি করলো মন্তব্য করেন কি যে ভারতের দুইটা জাতি রয়েছে এবং কি মাতৃভূমির শাসন ব্যবস্থায় কি উভয় জাতির অংশগ্রহণ থাকতে হবে। তাহলে এটা ছিল তার অবস্থা। তাহলে তিনি কি চাচ্ছিলেন যে হিন্দু এবং কি মুসলমানদের কি দুইটা পৃথক জাতি হবে। তাহলে দ্বিজাতি তত্ত্বের মূল বক্তব্য কি যে জিন্না চাচ্ছিল কি হিন্দুদের নিয়ে একটা আলাদা দেশ হবে এবং কি মুসলমানদের নিয়ে একটা আলাদা দেশ হবে। তাহলে এটা ছিল কি দ্বিজাতি তত্ত্বের মূল আলোচনা, তাহলে এটা ছিল কি তার প্রস্তাব। হ্যাঁ জিন্না ভালো কাজ করছিল। তাহলে এখন দেখো লাহোর প্রস্তাব, তাহলে পরবর্তীতে কত লাহোর প্রস্তাব কত 1940, তাহলে 1940 সালে কি লাহোর প্রস্তাব। তাহলে লাহোর প্রস্তাবের পটভূমি কি ছিল যে 1937 সালে কি প্রথম দিকে কি ভারতের প্রাদেশিক আইনসভায় কি নির্বাচন অনুষ্ঠিত হয়। তাহলে এই নির্বাচনে কি ভারতীয় জাতীয় কংগ্রেস দল কি 6টা প্রদেশে কি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং কি মুসলিম লীগ কংগ্রেসের সাথে কি যুক্তভাবে কি মন্ত্রিসভা গঠনের কি প্রস্তাব করলে কি কংগ্রেস তা অস্বীকার করে। মুসলিম লীগ কি করলো বাংলা এবং কি পাঞ্জাবের সর্বদলীয় কি মন্ত্রিসভা গঠন করে। তাহলে মুসলিম লীগ পাচ্ছিল কোথায়, বাংলা এবং পাঞ্জাবে কি তারা সর্বদলীয় মন্ত্রিসভা গঠন করে। কিন্তু কংগ্রেস কি করলো 1937 সালে কি জুন মাসে কি 6টা প্রদেশে কি এককভাবে মন্ত্রিসভা গঠন করে। অন্য দল থেকে কি মন্ত্রী গ্রহণ না করে কি বিশেষ করে কি যুক্তপ্রদেশে কি মন্ত্রিসভা গঠন নিয়ে কি মুসলিম লীগ এবং কি কংগ্রেসের মধ্যে কি তিক্ততার সৃষ্টি হচ্ছে।
ফলে কি হচ্ছে, কংগ্রেস শাসিত প্রাদেশিক সরকারগুলোকে সাম্প্রদায়িক মনোভাব নিয়ে শাসন কার্য পরিচালনা করতে শুরু করে। আইন আদালত এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে কংগ্রেসী পতাকা উত্তোলন এবং বন্দে মাতরম সঙ্গীত গাইবার ব্যবস্থা করা হয়। এর ফলে ভারতের বিভিন্ন স্থানে দাঙ্গা হাঙ্গামা শুরু হয়। তাহলে বুঝতে পারছো যে এই সময় কি হচ্ছে, এই যে মুসলিম লীগ এবং জাতীয় কংগ্রেসের মধ্যে একটা দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে যায়। তারা যেহেতু কংগ্রেস যেহেতু ছিল হিন্দু, তারা শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা সরকারি প্রতিষ্ঠানগুলোতে এই যে হিন্দুদের গানটা বাজাতো বা তাদের হিন্দু জাতীয় সঙ্গীতটা বাজাতো, কিন্তু মুসলমানরা এটা মানতে পারতো না। পরবর্তীতে কি হচ্ছে, এই সময় মোহাম্মদ আলী জিন্নাহ এই সময় তার দ্বিজাতি তত্ত্ব প্রবর্তন উত্থাপন করেন। ফলে কি হচ্ছে, 1940 সালের কথা 23শে মার্চ, তাহলে 1940 সালের 23শে মার্চ তারিখটা মনে রাখো, অবিভক্ত পাঞ্জাবের রাজধানী লাহোরে মুসলিম লীগের অধিবেশন বসে। এই অধিবেশনে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রীর নাম শেরে বাংলা এ ফজলুল হক 1940 সালের কথা 23শে মার্চ কি করলো, লাহোর প্রস্তাব উত্থাপন করেন। তাহলে লাহোর প্রস্তাব উত্থাপন করেন কে, শেরে বাংলা এ ফজলুল হক 1940 সালের কথা 23শে মার্চ, এটা মনে রাখবা। হ্যাঁ, মোটামুটি দাঙ্গা বুঝো না, মারামারি, দাঙ্গা হচ্ছে মারামারি, এটাকে বলো দাঙ্গা। মারামারির শিক্ষিত রূপ হচ্ছে কি দাঙ্গা, দাঙ্গা হাঙ্গামা। হ্যাঁ, 25টার নিচে করলে A+ পাওয়াটা আসলে কষ্ট হয়ে যায়, বুঝতে পারছো? কারণ তোমার সৃজনশীলে কত 8 বা 9 সর্বোচ্চ দেয়, বেশিরভাগগুলো 8 দেয়। এই জন্য দেখো তাহলে কত 27টা 56, এদিকে কত মোটামুটি 24 মার্ক লাগে MCQতে। এই জন্য চেষ্টা করবো যে তাদের কত 27 28টা করে MCQ হয়, তাহলে দেখবে একদম সেফ জোনে আসো। আচ্ছা, তাহলে বুঝতে পারলাম তো যে লাহোর প্রস্তাব কত 1940 সালের 23শে মার্চ করা হয়েছিল। আচ্ছা, ক্রিপস মিশন ব্যর্থতা, এটা নাই, এটা পড়তে হবে না। মন্ত্রী মিশন পরিকল্পনা আছে কি, হ্যাঁ মন্ত্রী মিশন পরিকল্পনাটা দেখতে হবে 1946। এখনো অনেক পড়া বাকি, শেষ করবো কিভাবে রে। তাহলে মন্ত্রী মিশন পরিকল্পনাটা দেখো, তাহলে দেখো এর পটভূমিটা কি ছিল, ভারতীয় জাতীয় রাজনৈতিক শাসন কার্যে সমস্যাগুলো নিরসনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর নাম কি অ্যাটলি 1946 সালে কি করলেন, 19শে ফেব্রুয়ারি একটি মন্ত্রী মিশনকে গঠন করেন। মার্চ মাসে এই মন্ত্রী মিশনকে ভারতে আগমন করে। ব্রিটিশ মন্ত্রিসভার 3 সদস্য নিয়ে, তাহলে কত সদস্য, 3 সদস্য নিয়ে একটি মন্ত্রী মিশনের সদস্যরা ছিলেন, নাম কি স্যার এস্টফোর্ড ক্রিপস, লর্ড প্যাট্রিক লরেন্স এবং এভি আলেকজান্ডার, এই 3জন ছিল। স্যার স্ট্রাফোর্ড ক্রিপস ছিলেন মন্ত্রী মিশনের নেতা, তাহলে মন্ত্রী মিশনের নেতার নাম কি ছিল, স্ট্রাফোর্ড ক্রিপস। মন্ত্রী মিশন ভারতের স্বাধীনতা প্রদানের পদ্ধতি প্রণয়ন, তাহলে মন্ত্রী মিশনকে ভারতের স্বাধীনতা প্রদানের পদ্ধতি প্রণয়ন এবং মতনৈক্য সৃষ্টি না হওয়ার মন্ত্রী মিশন তাদেরকে নিজস্ব পরিকল্পনা ঘোষণা করে। এটা কি ছিল, মন্ত্রী মিশন পরিকল্পনা ছিল, নামে খ্যাত ছিল। তাহলে দেখো মন্ত্রী মিশন পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্যগুলো ছিল, সেই বৈশিষ্ট্যগুলো কি, যা 1946 সালে মন্ত্রী মিশন পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্যগুলো কি ছিল, যে দীর্ঘমেয়াদী একটা প্রস্তাব থাকবে, সেটা ভারতীয় ইউনিয়ন নামে সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠন করা হবে। তাহলে ব্রিটিশ ভারতীয় প্রদেশ এবং দেশীয় রাজ্যগুলো নিয়ে একটা ভারতীয় ইউনিয়ন নামে একটা যুক্তরাষ্ট্র গঠিত হবে এবং কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে কেবল প্রতিরক্ষা, পররাষ্ট্র এবং যোগাযোগ, মুদ্রা এবং শুল্ক এবং মৌলিক অধিকার সংক্রান্ত বিষয়। আর কি হবে, প্রদেশগুলোর ক্ষমতা কি হবে, উপরোক্ত বিশেষ করে বাকিগুলো প্রদেশের হাতে থাকবে এবং শাসন এবং আইন বিভাগের গঠন কি হবে, এখানে গঠন করা হবে। তারপরে প্রদেশগুলো 3টা গ্রুপে বিভক্তকরণ করা হবে, এটা ছিল তাদের একটা উদ্দেশ্য। তারপর প্রদেশ এবং গ্রুপের নিজস্ব সরকার বা সংবিধান থাকবে, এটাও তাদের প্রস্তাব ছিল। তারপর প্রাদেশিক স্বায়ত্তশাসনও করতে হবে, যেমন যে সম্পূর্ণ প্রদেশগুলো থেকে পূর্ণ স্বায়ত্তশাসন ভোগ করবে। বাইশ থেকে 23শে মার্চ না, এটা শিওর থাকো যে 22শে মার্চ না 23শে মার্চ হবে, এটা মনে রাখো। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, মারামারি করিও না। তাহলে এর ফলে কি হচ্ছে, যে 1947 সালে কত জুন মাসে কি হচ্ছে, মুসলিম লীগের কাউন্সিল অধিবেশনে মিস্টার জিন্নাহকে প্ররোচনাকে অবাঙালি মুসলিম লীগ নেতাদের সমর্থনে ভারত বিভক্তি সংক্রান্ত মাউন্ট ব্যাটেনের 3রা জুন পরিকল্পনা গৃহীত হয়। তাহলে মাউন্ট ব্যাটেন 3রা জুন পরিকল্পনা কার ছিল, মাউন্ট ব্যাটেনের ছিল, এটা মনে রাখিও।
এবং কি বাংলাদেশের অধিবাসী হয়েও কি খাজা নাজিমুদ্দিন কি করলো, মাওলানা আকরাম খান সেদিন কি জিন্নাহকেই সমর্থন করেছিলেন, অখণ্ড বাংলাকে কি নয়। তাহলে তারা অখণ্ড বাংলাকে কি তারা সমর্থন জানায়নি, তবে আবুল হাসিম সহ কি 7 জন প্রতিনিধি কি করেছিল, এই সিদ্ধান্তের জোরালো প্রতিবাদ করেছিল। এর ফলে কি হচ্ছে 1947 সালে কি 14 আগস্ট, 1947 সালের কত 14 আগস্ট কি হচ্ছে ভারত বিভক্ত হয় এবং কি এর পাশাপাশি বাংলা বিভক্ত হয়ে কি পূর্ব অংশ পাকিস্তানের সাথে এবং কি পশ্চিম অংশ কি ভারতের সাথে অন্তর্ভুক্ত হয়। তাহলে স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের উদ্যোগ নিয়েছিল কি এদেশের প্রগতিশীল এবং কি অসাম্প্রদায়িক কি নেতাগণ। তাহলে এই উদ্যোগ কি সফল হয়নি। সেই সময় কি ছিল, উগ্র সাম্প্রদায়িক কি হিন্দু এবং মুসলিম কিছু নেতার অদূরদর্শিতা এবং কি ধর্মান্ধতার জন্য কি এটা সফল হয় নাই। হ্যাঁ, তারা মানলো না বলে তো বাংলাদেশ হলো। ঠিক আছে, মারামারি করিও না। মান বাড়ানোর পরিকল্পনা এটা দেখার প্রয়োজন নাই। দেখো আমরা সরাসরি 47-এর ভারত স্বাধীনতা আইনে চলে যাই। তাহলে দেখো কি হচ্ছে 1947 সালে কত 23 জনকে, যে 23 জনকে মান বেতনের পরিকল্পনাকে কি বাস্তবের রূপ দেওয়ার জন্য কি ব্রিটিশ পার্লামেন্ট কি করলো 1947 সালের 18 জুলাই কি করলো, যে আইন পাশ করে তা কি ভারত স্বাধীনতা আইন নামে কি পরিচিত। তাহলে ভারত স্বাধীনতা আইন পাশ করা হয় কত সালে 1947 সালের 18 জুন, 18 জুলাই এটা মনে রাখো, 18 জুলাই পাশ করা হয় 1947 সালের। তাহলে 1947 সালে ভারত স্বাধীনতা আইনের কি মূল বৈশিষ্ট্য বা ধারা কি কি ছিল, দুইটা ডোমিনিয়ন সৃষ্টি। সেটা কি এই আইনে কি ভারতবর্ষকে বিভক্ত করে কি ভারতীয় ইউনিয়ন এবং কি পাকিস্তান নামে কি দুইটা ডোমিনিয়ন প্রতিষ্ঠিত হয়। ডোমিনিয়নগুলো কি কার্যত কি স্বাধীন এবং কি সার্বভৌম রাষ্ট্র। ব্রিটিশ পার্লামেন্টের কি কোনো আইনের কি কার্যকারিতা ভারত বা পাকিস্তানের কি ডোমিনিয়নের উপর কি আর থাকবে না। তার মানে কি ব্রিটিশরা কি এখানে আর কোনো আইন খাটাতে পারবে না, এটা বলতেছে। তারপরে কি ডোমিনিয়ন গণপরিষদ, এই আইনে কি দুই ডোমিনিয়নের জন্য কি দুইটি গণপরিষদকে গঠনের কথা বলা হয়। স্ব দেশের সংবিধানে কি প্রণয়নের দায়িত্ব কি স্ব গণপরিষদের উপর কি ন্যস্ত থাকবে। সংবিধান প্রণয়ন না হওয়া পর্যন্ত কি গণপরিষদ নিজ দেশের কি আইন পরিষদ হিসেবে কি কাজ করবে। শেষ হয় না কেন রে, আর কত আছে। তারপর কি আছে যে ব্রিটিশ দায়িত্বের কি অবসান এবং কি দেশীয় রাজ্যের স্বাধীনতা। যেমন কি এ আইনে কি দেশীয় রাজ্য সময়ের উপর কি ব্রিটিশ রাজ্যের কি দায়িত্ব থাকবে না এবং কি ব্রিটিশ সারা রাজ্যের কি সার্বভৌমত্ব লোপ পাবে। 14 আগস্ট থেকে কি দেশীয় রাজ্যগুলো কি ভারত এবং পাকিস্তানের কি যে কোনো রাষ্ট্রে যোগদান করতে পারবে। তারপরে কি হচ্ছে ভারত এবং কি পাকিস্তানের সৃষ্টি। তাহলে 14 আগস্ট হচ্ছে কি পাকিস্তান মানে স্বাধীনতা লাভ করে এবং কি 15 আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে, শেষ। তাহলে কত 1935 সালে কি ভারত শাসনের আইন কি সংশোধন করা হচ্ছে। তাহলে এগুলো কি, এগুলো দেখো, এগুলো দেখলে বুঝতে পারবে, এত কিছু পড়ানো যাবে না, এগুলো পড়লে বুঝতে পারবে। এখান থেকে কিন্তু ওইভাবে আসে না প্রশ্ন। তাৎপর্য মূল্যায়ন, তাহলে 47 সালে কি ভারত স্বাধীনতা আইনের কি তাৎপর্য মূল্যায়ন। তাহলে তাৎপর্য মূল্যায়ন এটা বুঝতে পারো কি হচ্ছে, যে এর মাধ্যমে কি হচ্ছে দুইটা দেশের সৃষ্টি হলো, একটা কি ভারত এবং কি পাকিস্তান নামে দুটো দেশের সৃষ্টি হয়েছে। এই ভারতের মধ্যে কি কি ছিল, ভারত ছিল কি একটা আলাদা রাষ্ট্র, পাকিস্তান হয়ে গেছে আরেকটা রাষ্ট্র। তাহলে পাকিস্তানের মধ্যে কে কে ছিল, পূর্ব পাকিস্তান আর হচ্ছে কি পশ্চিম পাকিস্তান। তাহলে পূর্ব পাকিস্তান ছিল বাংলাদেশ, পশ্চিম পাকিস্তান ছিল কি বর্তমান পাকিস্তান, এই ছিল অবস্থা। তাহলে এখানে কি হচ্ছে দেখো 47 সালের কি 47 সালে ভারত স্বাধীনতা আইনকে ব্রিটিশ ভারতের কি রাজনৈতিক এবং শাসনতান্ত্রিক সমস্যাকে সমাধানের পথে সর্বাধিক গুরুত্ব এবং কি সর্বশেষ পদক্ষেপ। এই আইন দ্বারা কি সুদীর্ঘ কি প্রায় 200 বছরের কি ব্রিটিশ শাসনের কি অবসান ঘটে। এই আইনের দ্বারা কি গভর্নর জেনারেল এবং কি গভর্নর স্বেচ্ছাচারীদের কি ক্ষমতা বিলুপ্ত করায় কি ভবিষ্যতে কি ভারত এবং পাকিস্তানে কি সংসদীয় দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার পথ সুগম হয়। তারপরে কি হচ্ছে সশস্ত্র স্বাধীনতা যুদ্ধ কি বা বিনা রক্তপাতে কি এই আইন দ্বারা কি দুইটা স্বাধীন রাষ্ট্রের কি জন্ম হয়। তাহলে যেটা বললাম ভারত এবং কি পাকিস্তান নামে দুইটা রাষ্ট্রের জন্ম হয়। তাহলে এই ছিল কি তোমাদের প্রথমার্ধের আলোচনা। আচ্ছা দেখো, তাহলে আমরা দ্বিতীয় অধ্যায়টা একটু শুরু করে দেই। দ্বিতীয় অধ্যায়টা একদম সহজ আছে, এগুলো কিছুই পড়ানোর নাই, তোমরা দেখলেই বুঝতে পারবা। আচ্ছা আর কিছুক্ষণ সময় আছে, আধা ঘন্টা সময় আছে, তো পরবর্তী ক্লাস শুরু হওয়ার আগে আমরা এটা শেষ করতে পারবো, আধা ঘন্টা শেষ হয়ে যাবে। দেখো এই অধ্যায় বেশি কিছু জিনিস নাই, এগুলো সব কিছু তোমাদের পড়া একদম তোমরা জন্মের পর থেকে এই জিনিসগুলো পড়তে চাও, যে পাকিস্তান থেকে কি বাংলাদেশ, তাহলে বাংলাদেশের স্বাধীনতা 47 থেকে 71 এই অংশটা। জি স্যার বলেন। আব্দুল আল মামুন বলেন বলেন। আর করাবো না, আর তো ক্লাস দিবে না বুঝছো, আজকে যদি ক্লাস না করায় তাহলে তোমাদের আর ক্লাস পাবা না। দেখো দ্রুত শেষ করে দেই, একটু দেখি সামান্য কিছু বিষয় আছে, এগুলো দেখলে বুঝতে পারবা। 47 থেকে কি 71, তাহলে এগুলো জানা আছে তোমাদের সব কিছু। এখানে কি কি আছে 6 দফা, তারপরে 11 দফা, তারপরে কি 56 কি সংবিধান, 54 সালে যুক্ত ফ্রন্ট, তারপরে কি এগুলো তো সব কিছু তোমাদের পড়াই আছে, জাস্ট শুধু তোমাদের একটু দেখাই দেই। 70 নির্বাচন, 69 গণ অভ্যুত্থান, 71 কি
অসহযোগ আন্দোলন, তারপরে কি 71-এ মুক্তিযুদ্ধ, এগুলো তো সবই পড়া তোমাদের। হ্যাঁ, নামাজের সময় আছে একটু, নামাজের সময় আছে, নামাজের সময় অনেকক্ষণ আছে, বুঝছো? নামাজের সময় অনেকক্ষণ আছে, একটু পরে নামাজটা পড়ে নিও, সমস্যা নাই, নামাজ পড়া যাবে, 7টা পর্যন্ত সময় আছে। আমরা একটু দেখি, ঠিক আছে? আজকে ক্লাস না হলে পরে আর শেষ করতে পারবে না, পরে আর ক্লাস দেবে না কিন্তু তোমাদের। ওকে, তাহলে দেখো সেকেন্ড চ্যাপ্টার কিন্তু একদম ইজি, এগুলো সব কিছু তোমাদের পড়া আছে, যার শুধু তোমাদের আমি কয়েকটা জিনিস দেখাই দিই। দেখো এখানে গণপরিষদ নামে একটা গণপরিষদ গঠন করা হয়েছিল, সেখানে দেখো 47 সালে কি ভারত স্বাধীনতা আইন অনুসারে কি পাকিস্তানের সংবিধান প্রণয়নের জন্য কি একটা গণপরিষদ গঠন করা হয়। 1946 সালে কি প্রাদেশিক আইনসভার কি নির্বাচনে কি নির্বাচিত যেসব সদস্য ছিল তাদেরকে নিয়ে কিন্তু এই গণপরিষদটা গঠন করা হয়। এ দেখো এই কত বৈঠক বসে কত 1947 সালের 10 আগস্টকে একটা বৈঠক বসে গণপরিষদের জন্য। শুরু থেকে প্রথম গণপরিষদের সদস্য ছিল কত 69 জন, তাহলে 69 জন নিয়ে একটা গণপরিষদের সদস্য গঠন করা হয়। পরবর্তীতে কি দেশীয় রাজ্য এবং কি উপজাতীয় থেকে কত 10 জন সদস্য নিয়ে কি মোট 79 জনকে নিয়ে কি গণপরিষদ গঠন করা হয়েছিল। নিচে দেখো একটা চার্ট দেওয়া আছে, এই যে কোথা থেকে কতজন সদস্য নেওয়া হয়েছিল সেটা দেওয়া আছে। তাহলে পূর্ব বাংলা থেকে কতজন ছিল? 44 জন, এটা মনে রাখো, পূর্ব বাংলা থেকে 44 জন ছিল, আর বাকিগুলো পড়ার দরকার নেই, এটা পড়লে হবে। তাহলে 47 সালে কি প্রথম গণপরিষদে মুসলিম লীগের দলের সদস্য ছিল কত? 49 জন। মুসলিম লীগের সদস্য ছিল কত? 49। আর কংগ্রেস দলের সদস্য ছিল কত? 16 জন। কংগ্রেসের 16 জন, মুসলিম লীগের 49 জন। কিন্তু 53 সালে কি মুসলিম লীগের সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় কত? 60 জনে। আর কংগ্রেসের সংখ্যা কত ছিল? কমে গিয়ে দাঁড়াচ্ছে কত? 11-তে কমে গেছে। তাহলে শুরুতে মোট 69 জন গণপরিষদ সদস্যের মধ্যে কি পূর্ব বাংলার সদস্য ছিল কত? 44 জন ছিল, যেটা উপরে দেওয়া আছে। পশ্চিম পাকিস্তানের সদস্য ছিল কত? 25 জন। তাহলে এই সদস্যগুলোর সংখ্যা এইভাবে মনে রাখার প্রয়োজন না, জাস্ট এগুলো একটু পড়ার জন্য দেখবা, ওইভাবে এগুলো আসে না। এই জন্য কি হচ্ছে 11 আগস্টকে দেখো 1947 সালে কত 10 আগস্টকে মিস্টারকে যোগেন্দ্রনাথ মন্ডলকে অস্থায়ী সভাপতিকে নির্বাচিত করা হয় গণপরিষদের। এরপর কত 11 আগস্ট মোহাম্মদ আলী জিন্নাকে গণপরিষদের স্থায়ী সভাপতিকে নির্বাচিত হন। মোহাম্মদ আলী জিন্নার কি মৃত্যুর পর কত 1948 সালে কত 14 ডিসেম্বর 1948 সালে 14 ডিসেম্বর কি গণপরিষদের সভাপতিকে নির্বাচিত হন কে? জনাব তমিজউদ্দিন খান। গণপরিষদের কত 1949 সালে কত 12 মার্চকে 25 সদস্য বিশিষ্ট মূলনীতি কমিটি গঠন করা হয়। এই মূলনীতি কমিটি গঠন করা হয় কত? 25 সদস্য বিশিষ্ট, এটা মনে রাখিও। 1949 সালে 12 মার্চ। আচ্ছা, এটা গেলো গণপরিষদ। তারপরে কি হচ্ছে? রাষ্ট্রভাষা আন্দোলন, এগুলো পড়ানো লাগবে, বলো। রাষ্ট্রভাষা আন্দোলন পড়ানোর কিছু আছে? পড়াইতে হবে এটা। রাষ্ট্রভাষা পড়াইতে হবে নাকি বলো? রাষ্ট্রভাষাতে তোমাদের পড়াইতে হবে এগুলা, রাষ্ট্রভাষা। মাগরিবের রক্ত থাকে, অনেকক্ষণ থাকে, বুঝছো? মাগরিবের রক্ত 7টা 46 পর্যন্ত আছে, 7টা 10-15 পর্যন্ত পড়তে পারবা, সমস্যা নাই। আচ্ছা দেখো, এগুলো কিন্তু এগুলো তোমাদের পড়াইতে হবে, এগুলো কিন্তু সব কিছু তোমাদের জানা আছে। এখান থেকে দেখো কয়টা জিনিস আছে, সেগুলো কি? এই যে এটা, এটা মনে রাখবা। 1947 সালে কত 1 সেপ্টেম্বর কি হচ্ছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি তরুণ অধ্যাপক নাম কি আবুল কাশেমের নেতৃত্বে কি হচ্ছে 3 সদস্য বিশিষ্ট তমুদ্দিন মজলিস গঠন করা হয়। তার তমুদ্দিন মজলিস গঠন করা হয় কত সালে? 1947 সালে 1 সেপ্টেম্বর। এটা মনে রাখবা এখান থেকে, এটা পড়লে যথেষ্ট, আর বাকিগুলো তোমরা জানো। তাহলে 1947 সালে কি সেপ্টেম্বর মাসে অধ্যাপক কাজী মোতাহার হোসেন, আবুল মনসুর আর কি আবুল কাশেমের নেতৃত্বে 3টি প্রবন্ধ নিয়ে কি পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু কি একটা শীর্ষক কি একটা প্রকাশিত কি একটা পুস্তিকায় কি বাংলা পাকিস্তানকে অন্যতম রাষ্ট্রভাষা কি করার আহ্বান জানানো হয়, এটা মনে রাখবা। তাহলে 47 সালের শেষের দিকে কি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আবুল কালাম, শামসুদ্দিন, ডক্টর এনামুল হক প্রমুখকে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার জন্য কি জোর দাবি করেছিল। আচ্ছা, এগুলা দেখতে হবে না, এটা একটু দেখবা।
যে 1948 সালে কত 4 জানুয়ারি কি হচ্ছে সমগ্র পূর্ব বাংলায় কি রাষ্ট্রভাষা বাংলা দাবি থেকে হরতাল পালিত হয়। হরতাল পালিত হয় কত 1948 সালে 4 জানুয়ারি। তারপর এই যে এখানে একটু দেখতে হবে, সেটা হচ্ছে কি যে কত জিন্না কি মোহাম্মদ আলী জিন্না কি করেছিলেন 1948 সালে কত মার্চ মাসে কি তৃতীয় সপ্তাহে পূর্ব বাংলার সফরে আসেন এবং কি তিনি 21শে মার্চ রেসকোর্স ময়দানে কি করেছেন জনসভায় কি বলেছিলেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা কি উর্দু এবং কি অপর কোনো ভাষা কি নয়। তাহলে 24শে মার্চ তারিখে তিনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশেষ সমাবর্তনে কি অনুষ্ঠানে তিনি কি করেছিলেন যে উর্দু এবং উর্দু হবে কি পাকিস্তানের রাষ্ট্রভাষা এটা ঘোষণা করেছিলেন। তাহলে জিন্নার এই প্রতিবাদে কি তার এই ঘোষণার ফলে কি হচ্ছে, হ্যাঁ এটা ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের দ্বিতীয় অধ্যায় সঞ্জিতা মারিয়া দ্বিতীয় অধ্যায়। মারিয়া নামটা অনেক সুন্দর, বুঝতে পারছো? মারিয়া নামে একটা অর্থ আছে, নাম কি? মারিয়া নামের অর্থ বলতে পারবা সঞ্জিতা? মারিয়া তোমার নামের অর্থ কি বলো তো? হ্যাঁ, তাহলে এই যে জিন্না যে একটা প্রস্তাব কি করলো, তার তিনি যে জিন্না যে একটা কি করলো, জিন্না যে একটা বক্তব্য দিল, এই বক্তব্যের বিপক্ষে কি হচ্ছে সাধারণ জনগণ তার তৎকালীন যে শিক্ষার্থীরা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় তারা কি করলো প্রতিবাদ শুরু করে সেখানেই। তাহলে তার পরবর্তীতে কি হচ্ছে এই ভাষা আন্দোলনটা শুরু হয়ে যায়। তার পরবর্তীতে কি হচ্ছে 1949 সালে কত 7ই ডিসেম্বর কি হচ্ছে সফরে কি ভাষা কমিটির রিপোর্ট কি পূর্ব বাংলার শিক্ষা প্রতিষ্ঠানে কি উর্দুকে দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে কি ভাষারূপে কি পাঠ করার সুপারিশ করা হয়। এর ফলে কি জাতীয় বাঙালি জনমনে কি বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল। এখন দেখো 21-এর পরবর্তী ঘটনা, এগুলো সব কিছু তোমাদের জানা আছে, এগুলো দেখো এগুলো কিছু পড়ানোর জিনিস নাই। এখানে একটা জিনিস দেখো, সেটা কি যে ভাষা আন্দোলনকে স্মৃতিকে অম্লান করে রাখার জন্য কি ছাত্ররা কি করেছিল রাতারাতিটা কি ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে কি করেছিল যে শহীদ মিনার কি নির্মাণ করে। কিন্তু 25 তারিখ কি পুলিশ কি নবনির্মিত কি শহীদ মিনার ভেঙে দেয়। তাহলে 24 তারিখে তারা কি করেছিল একটা শহীদ তোমার হচ্ছে 21শে ফেব্রুয়ারি রাতে কি মোটামুটি 22 তারিখে একটা শহীদ মিনার তৈরি করলো, কিন্তু সেটা কি হচ্ছে 25শে মার্চে কি করলো এই 25শে ফেব্রুয়ারিতে পুলিশ কি করলো সেই শহীদ মিনারটা ভেঙে ফেলে। চট্টগ্রামের কবি দেখো মাহবুবুল আলম চৌধুরী কি লেখেন কি তার বিখ্যাত কবিতার নাম কি কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছে। এটা কিন্তু আসে যে কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছে, এটি কার লেখা? তাহলে চট্টগ্রামের কবি কি মাহবুবুল আলমের লেখা এটা, এটা মনে রাখবা। তারপর আপনি ঢাকার কবি কি আলাউদ্দিন আল আজাদ কি লিখেছিলেন যে বিখ্যাত কবিতা কি স্মৃতির মিনার। স্মৃতির মিনার কার লেখা? এই জিনিসগুলো মনে রাখবা। স্মৃতির মিনার আলাউদ্দিন আল আজাদ। আর আব্দুল গাফফার চৌধুরীর রচনা কি আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। এটা মনে রাখবে, এই তিনটা জিনিস মনে রাখতে হবে এখান থেকে। এই গানটা রচনা করেছিলেন আব্দুল গাফফার চৌধুরী। এখন দেখো ভাষা আন্দোলনের তাৎপর্য এবং কি অবদান, তাহলে অবদানগুলো দেখো এই অধ্যায়গুলো কিন্তু তোমাদের ইতিহাসে পড়ানো হয়েছে। এখানে তোমাদের একটু জিনিস বলে দিয়েছে ভাষা আন্দোলনের তাৎপর্য। তাহলে ভাষা আন্দোলনের তাৎপর্য কিন্তু আমরা খুব ভালোভাবে জানি, এগুলা তোমাদের সব পরে জানা আছে, ওইভাবে বলার কিছু নাই। সেগুলো কি যে ভাষা আন্দোলনের ফলে কি হচ্ছে বাঙালি জাতির কি যে ঐতিহ্য বাংলা ভাষা মাতৃভাষা সেটা কি তারা পেয়েছে এবং কি তাদের যে তোমার বলো শিক্ষা ক্ষেত্রে বলো তারপর চাকরির ক্ষেত্রে বলো তাদের কি বাংলা ভাষার ফলে কি তারা একটা সুযোগ পেয়েছিল। কিন্তু যদি শুধু উর্দুই যদি থাকতো কি পাকিস্তানের রাষ্ট্রভাষা হতো তাহলে কি বাঙালিরা কিন্তু চাকরির ক্ষেত্রে বলো শিক্ষা ক্ষেত্রে বলো তারা কি পিছিয়ে থাকতো, এটা কি তাদের জন্য সুবিধা ছিল। এখানে দেখো এই ভাষা আন্দোলনে কি বেশ কিছু জিনিস তৈরি হয়, সেটা কি সবচেয়ে বেশি যে জিনিসটা তৈরি হয় সেটা কি বাঙালি জাতীয়তার উন্মেষ। এটা ছিল কি এটা ছিল মূল লক্ষ্য। আচ্ছা তোমার নাম খাদিজা, ওকে ঠিক আছে। তাহলে বাঙালি জাতীয়তার উন্মেষ, তাহলে এই জাতীয়তার উন্মেষ কিন্তু ছিল এই ভাষা আন্দোলনের মূল বিষয়। এই জাতীয়তার উন্মেষের ফলেই কিন্তু পরবর্তীতে 52-এর পরে যত আন্দোলন হয়েছে সবগুলোর আন্দোলনের মূল মূল কেন্দ্রবিন্দু কি ছিল এই বাঙালির জাতীয়তার উন্মেষ, যেটা কি এই ভাষা আন্দোলনের মাধ্যমে তৈরি হয়েছিল। তারপরে কি হচ্ছে সাংস্কৃতিক আন্দোলনে পরিণত হয় কি স্বাধিকার আন্দোলন। তাহলে সাংস্কৃতিক আন্দোলনে পরিণত হয়, তাহলে ভাষা জাতীয় সাংস্কৃতিক বিষয়, তাহলে সাংস্কৃতিক ক্ষেত্রে কি এটা তৈরি হয়। তারপরে কি বাঙালিদেরকে অধিকার সচেতনতা বাড়ে, তারপরে কি সংগ্রামী চেতনার সূচনা হয়, স্বাতন্ত্র্যবোধের বিকাশ ঘটে, ছাত্র সমাজের কি গুরুত্ব বৃদ্ধি পায়, সংহতি এবং একাত্মতাবোধ বৃদ্ধি পায়। আচ্ছা এগুলো দেখছো। এখন দেখো 21শে ফেব্রুয়ারি কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তাহলে এটা মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়, এখানে দেখো। আচ্ছা এই যে এখানে
কি হচ্ছে যে 1952 সালে কত 1952 সালে কি ঢাকা বিশ্ববিদ্যালয়কে 144 দ্বারা ভেঙে কি রফিক পুলিশের গুলিতে কি প্রাণ দিয়ে কি 21 ফেব্রুয়ারি কি অমর করে রেখেছেন। 46 বছর পর কি আরেকজন কৃতি কানাডার নাম কি কানাডা প্রবাসীর নাম কি বাঙালি রফিকুল ইসলাম আরেক দুঃসাহসিক কাজ করে ফেলেন। তিনি কি করেছিলেন 1998 সালের কত 9 জানুয়ারি কি জাতিসংঘের তৎকালীন মহাসচিব নাম কি কফি আনান। দেখো এই জিনিসগুলো একটু মনে রাখবা। কফি আনানকে তৎকালীন মহাসচিব নাম কি কফি আনানকে কি করলো 1952 সালে কি ভাষা শহীদদের অবদানের কথা উল্লেখ করে কি একটি চিঠি লেখেন। এই চিঠিতে তিনি কি করেছিলেন 21 ফেব্রুয়ারি কি মাতৃভাষা দিবস হিসেবে কি ঘোষণা করার স্বীকৃতি চাই কি একটা চিঠি দেন এবং কি 20 জানুয়ারি কি রফিকুল ইসলামকে অনুরোধ করেন কি তিনি যে জাতিসংঘের কি জন্য কোনো সদস্য রাষ্ট্রের কাছে কি এই একই ধরনের কি প্রস্তাব আনার ব্যবস্থা করেন। উপদেশ মোতাবেক রফিকুল ইসলাম কি করলো আব্দুল সালাম কি দ্য মাদার ল্যাঙ্গুয়েজ লাভার অফ দ্য ওয়ার্ল্ড নামে একটি সংগঠন গড়ে তোলেন। এই সংগঠনের পক্ষ থেকে তিনি আবারও কি করলেন মহাসচিব কফি আনানকে একটি চিঠি লেখেন। চিঠির একটি কপিকে জাতিসংঘের কানাডিয়ান অ্যাম্বাসেডর কি ডেভিড ফাওলারের কি কাছে প্রেরণ করা হয়। তাহলে পরবর্তীতে কি হচ্ছে 1999 সালের কত মাঝামাঝি সময় কি এই মহাসচিবকে প্রধান তথ্য কর্মচারী কি করলো হাসান ফেরদৌসকে রফিকুল ইসলাম এবং আব্দুল সালামকে ইউনেস্কো ভাষা বিভাগের কি জোসেফ পডের সাথে কি দেখা করার পরামর্শ দিয়েছিলেন। কিছুই পাচ্ছ না, কোনগুলো পাচ্ছ না একটু বলো তো কষ্ট করে। তাহলে পরবর্তীতে কি হচ্ছে দেখো 1999 সালে কত 17 নভেম্বর, এটা মনে রাখবে, এটা মনে রাখলে যথেষ্ট, তাহলে এখান থেকে আর কোনো সমস্যা থাকার কথা না। 1999 সালে কত 17 নভেম্বর কি হচ্ছে ঐতিহাসিক দিন ছিল। এই দিনে কি হলো 188 দেশ কি 188টা দেশ বাংলাদেশকে প্রস্তাবকে সমর্থন করে এবং কি কোনো দেশে কি এর বিরোধিতা করেনি। সম্মতিক্রমে কি 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কি ইউনেস্কোর 31তম অধিবেশনে কি হয়েছিল সম্মেলনে গৃহীত হয়। এভাবে কি 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা শুরু হয়। তাহলে 2000 সাল থেকে 21 ফেব্রুয়ারি কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কি পালন করা শুরু হয়। আচ্ছা, তারপর দেখো 54 সালের কি সাধারণ নির্বাচন, তাহলে যুক্ত ফ্রন্টাল নির্বাচন 54 সালে সাধারণ নির্বাচন ছিল এটা। এখানে আচ্ছা এখানে একটা চার্ট ছিল মেবি, দেখো দাঁড়াও দেখতেছি। আচ্ছা এটা দেখতে হবে না, এটা থাকার এটা দরকার নাই। দেখো তার পরবর্তী দেখি আমরা যুক্ত ফ্রন্টে চলে যাও, ওটা দেখতে পারেন যুক্ত ফ্রন্টটা দেখো। হ্যাঁ লিঙ্ক দেওয়া হবে তো সমস্যা নেই। তাহলে দেখো যুক্তফ্রন্ট গঠন কি রাজনীতি, যুক্তফ্রন্ট গঠনের পটভূমি। তাহলে যুক্তফ্রন্ট কিভাবে গঠিত হলো কি যে 1949 সালে কত 23 জুন কি হচ্ছে আওয়ামী মুসলিম লীগের কি জন্ম হয়। তাহলে মুসলিম আওয়ামী লীগের জন্ম হয় কত 1949 সালে 23 জুন এবং 1952 সালে কি ভাষা আন্দোলন কি বাঙালি জনগণকে জাতীয়তাবাদী উদ্বুদ্ধ করে এবং কি 21 ফেব্রুয়ারির হত্যাকাণ্ড ময়মনসিংহকে আজম কৃষ্ণকে নির্মমভাবে হত্যা, খুলনা কি পুলিশের গুলি বর্ষণ। আচ্ছা এগুলো দেখার দরকার নেই, ধরো মূল আলোচনা চলে যায়। মূল আলোচনা হচ্ছে কত দেখো সদরঘাটের কত এই যে 1953 সালের কত 4 ডিসেম্বর 1953 সালের 4 ডিসেম্বর কি হয়েছে যুক্ত ফ্রন্ট গঠন করে এটি নির্বাচনের জন্য কি একাত্মতা ঘোষণা করা হয়। এখানে কে কে ছিল মূলত ছিল কি আওয়ামী লীগের নেতা কি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ সোহরাওয়ার্দী, কৃষক প্রজাতন্ত্রের নেতা কি শেরে বাংলা একে ফজলুল হক। এই চারজন মিলে কি করেছিল 54 সালে 53 সালে কত 4 ডিসেম্বর যুক্ত ফ্রন্ট গঠন করে। তাদের দেখো পরবর্তীতে তারা কি করেছিল স্মৃতিকে অমান্য করে রাখার জন্য যুক্তফ্রন্টের নির্বাচনে কি কর্মসূচি ছিল কি 21 দফায় বিন্যস্ত করা হয়। তাহলে 21 ফেব্রুয়ারিকে স্মৃতিকে ধরে রাখার জন্য এই যুক্তফ্রন্ট কি করেছিল 21টা দফা প্রস্তাব করেছিল। তাহলে আমরা দেখি পরবর্তীতে চলে যাই। এই যে এখানে নেতাগুলোর নাম দেওয়া আছে। এখন দেখো যুক্তফ্রন্টের কি 21 দফা কর্মসূচি। তাহলে যুক্তফ্রন্টের 21 দফা কর্মসূচির মধ্যে বেশ কয়েকটা দফা আছে, কয়েকটা মনে রাখতে হবে। সেটা কি প্রথম দফাটা মনে রাখবা, সেটা কি যে বাংলাকে কি পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা হবে, এটা ছিল একটা। তারপরে কি দ্বিতীয় নম্বর কি বেনা খেসারত থেকে জমিদারি প্রধানকে খাজনা আদায়কারীকে মধ্যস্বত্ব উচ্ছেদ করে কি ভূমিহীন কৃষকদেরকে মধ্যে উদ্বৃত্ত জমিকে বন্টনের ব্যবস্থা করা হবে, এটা ছিল একটা। তারপরে কি পাট ব্যবসায়ীদেরকে জাতীয়করণ এবং পাটের ন্যায্য মূল্য প্রদান করা হবে, এটা ছিল। তারপরে পড়তে হবে কি যে অবিলম্বে কি বাস্তুহারাদের পুনর্বাসন করা হবে, এটা মনে রাখবা। তারপর আরো কয়েকটা দেখতে হবে, সেগুলো কি এই যে এটা অবৈতনিক এবং কি বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন এবং শিক্ষকদের বেতন বৃদ্ধি করতে হবে, এটা কত নাম্বার 9 নাম্বার প্রস্তাবনা, এটা মনে রাখো 9 নাম্বারটা।
এটা কিন্তু আসে পরীক্ষায়। 9 নম্বরটা মনে রাখবা। তারপর কি আছে, বাংলা ভাষার জন্য কি শহীদদের স্মরণে কি শহীদ মিনার নির্মাণ করা হবে, এটা কয় নম্বরে, 17 নম্বর। এই 17 নম্বরটা মনে রাখতে হবে। আচ্ছা এগুলো আর বাকিগুলো দেখার দরকার নেই, ওগুলো দেখলে বুঝতে পারবে, ওগুলো প্রয়োজন নাই। তাহলে 54 সালের নির্বাচনে দেখো 4টা দল ছিল যুক্তফ্রন্টের। আচ্ছা ছকটা দেখি আমরা একটু, হ্যাঁ যে এখানে ছকটা দেখলে বুঝতে পারবা। তাহলে 54 সালের নির্বাচনের জন্য দেখো মুসলমানদের জন্য সংরক্ষিত আসন ছিল কয়টা, 237টা আসন ছিল। তাহলে মুসলমানদের জন্য আসন ছিল কত, 237টা। তার মধ্যে যুক্তফ্রন্ট লাভ করে কয়টা, যুক্তফ্রন্ট পায় কয়টা, 223টা আসন লাভ করে। তাহলে যুক্তফ্রন্ট লাভ করেছিল কয়টা, 223টা, এটা মনে রাখবা। তাহলে আসন ছিল 237টা, আর যুক্তফ্রন্ট লাভ করে কি, যুক্তফ্রন্ট লাভ করে 223টা আসন। এই জিনিসটা মনে রাখবা শুধু। তাহলে যুক্তফ্রন্টের কি নির্বাচনের ফলাফল শেষ। এখান থেকে প্রশ্ন আসলে এটাই আসবে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। যুক্তফ্রন্টের মন্ত্রিসভায় দেখো, এই ছকটা দেখলে মন্ত্রিসভার জিনিসটা বুঝতে পারবা। তাহলে যুক্তফ্রন্টের মন্ত্রিসভায় দেখো শেরেবাংলা একে ফজলুল হক কে ছিল, মুখ্যমন্ত্রী। তাহলে তিনি কি স্বরাষ্ট্র সংস্থাপন ত্রাণ পুনর্বাসন এবং স্বায়ত্তশাসন নির্বাচন পার্লামেন্টের বিষয়ক ছিলেন। অর্থমন্ত্রী কে ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন কি আবুল হোসেন সরকার, অর্থমন্ত্রী ছিল। তারপরে কি আতাউর রহমান ছিল কি খাদ্য এবং বেসামরিক সরবরাহ। এগুলো মুখস্থ রাখার প্রয়োজন নয়, শুধু এটা মনে রাখবা, শেরেবাংলাটা মনে রাখবা, তিনি কি ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন। আর বাকিগুলো পড়ার দরকার নেই, বাকিগুলো আসে না। সৌরভ মন্ত্রিসভা এটা নাই, এটা আসে না। সৌরভ মন্ত্রিসভা তোমাদের সিলেবাসে নাই। এই যে এটা পড়তে হবে, 56 সালে কি সব পাকিস্তানের সংবিধান। তাহলে 56 সালের পাকিস্তানের সংবিধানটা দেখো। তো পাকিস্তানের প্রধানমন্ত্রীর নাম কি, চৌধুরী মোহাম্মদ আলীর নেতৃত্বে দ্বিতীয় গণপরিষদকে সংবিধান রচনার কাজকে দ্রুত গতিতে সম্পূর্ণ করে। 1956 সালে গত 8 জানুয়ারি কি হচ্ছে, দ্বিতীয় গণপরিষদের কি পাকিস্তান ইসলামিক প্রজাতন্ত্র সংবিধান বিল উত্থাপন করা হয়। বিলটা কি 21 জানুয়ারি কি গণপরিষদে কি চূড়ান্তভাবে গৃহীত হয় এবং কি 2রা মার্চ গভর্নর জেনারেল নাম কি এই বিলে কি সম্মতি প্রদান করা হয়। এবং কত 1940 সালের কি 40 সালের লাহোর প্রস্তাবের স্মরণীয় করে রাখার জন্য কি এই সংবিধানকে 1956 সালের 23 মার্চকে কার্যকর করা হয়। তাহলে এই লাহোর প্রস্তাবকে স্মরণ করে রাখার জন্য কত 1956 সালের 23 মার্চ কি হচ্ছে এই পাকিস্তানের সংবিধানকে কার্যকর করা হয়েছিল। তাহলে এই ছিল সংবিধানের অবস্থাটা। এই বৈশিষ্ট্যগুলো একটু দেখবা, বৈশিষ্ট্যগুলো দেখলে বুঝতে পারবা, এখানে কিছু পড়ানোর নাই, তোমাদের এরপরে ক্লাস আসছে, এগুলো তোমরা দেখলে বুঝতে পারবা। ব্যর্থতার কারণগুলো একটু পড়বা, এগুলো দেখলে বুঝতে পারবা, এগুলো সবগুলো তোমাদের পড়া আছে। আচ্ছা আচ্ছা দেখো এখানে আর 2টা বা 3টা টপিক আছে, 2টা 3টা টপিক তোমরা একটু পড়ে নাও, আজকে সময় নাই, তোমাদের 7টা বার ক্লাস আছে, তোমাদের ক্লাস শুরু করতে হবে। এখানে যে ইস্কান্দার মির্জার সামরিক শাসন আইন, তারপর হচ্ছে 58 সালে কি সামরিক শাসন আইনটা জারি করা, তারপর হচ্ছে কি মোহাম্মদ আলীর কি আইব খানের সামরিক শাসন, তারপর 58 সালে কি সামরিক শাসন জারি কি প্রতিক্রিয়া এবং ফলাফল, এগুলো একটু পড়বা। তারপরে কি প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জাকে কি সরিয়ে কি জেনারেল আইব খানের কি ক্ষমতা দখল। 58 সালে যখন কি 57 সালে যখন কি ইস্কান্দার মির্জা যখন কি সামরিক শাসন জারি করলো, তার পরবর্তীতে কি হচ্ছে আইব খান 58 সালে কি করলো, ইস্কান্দার মির্জাকে সরিয়ে সেখানে বসে পড়ে এবং কি তিনি সামরিক শাসন জারি করে। এগুলো একটু দেখবা। আর কি আছে, বেশ কিছু এখানে বৈষম্য আছে, বৈষম্যগুলো এগুলো সবগুলো তোমাদের জানা আছে, এগুলো পড়ার দরকার নেই এইভাবে। বৈষম্যগুলো মনে রাখতে হবে না, কোন কোন ক্ষেত্রে ছিল, শিক্ষা ক্ষেত্রে, শিল্প ক্ষেত্রে, তারপরে কি অর্থনৈতিক ক্ষেত্রে, সবগুলো এখানে দেওয়া আছে, এগুলো দেখলে বুঝতে পারবা। তারপরে কি সামাজিক বৈষম্য, রাজনৈতিক বৈষম্য, এখানে বেশ কিছু চার্ট দেওয়া আছে, চার্টগুলো মুখস্থ করার দরকার নেই, এগুলো জাস্ট মনে রাখবা। তারপর 6 দফা তো সবার জানা আছে, 6 দফা পড়ানোর দরকার নাই। 6 দফার যে দফাগুলো যে ছিল, 6 দফাতে যে মোট 6টা দফা আছে, 6টা দফা মুখস্থ রাখবা। পরীক্ষা কিন্তু এখান থেকে আসে, পরীক্ষায় আসে যে 6টা দফা থেকে কিন্তু পরীক্ষা আসে যে 6 দফার আলোচনা করো, কিংবা কি কয় নাম্বার দফা কোনটা আছে সেই বিষয়গুলো চাই এখানে। এই যে এখানে 6টা দফা দেওয়া আছে, 6টা দফা পড়বা। 1 নম্বর কি 40 সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে কি সংবিধান রচনা করতে হবে এবং কি পাকিস্তানকে সত্যিকার কি যুক্তরাষ্ট্রীয় শাসন প্রতিষ্ঠা করতে হবে। 2 নম্বর কি যুক্তরাষ্ট্র সরকারের কি হাতে থাকবে কি কেবল দেশ রক্ষা এবং কি পররাষ্ট্র বিষয়, অবশিষ্ট সকল বিষয় কি প্রদেশ বা কি রাজ্যগুলোর পূর্ণ ক্ষমতা থাকবে। 3 নম্বরে কি ছিল, 2 অঞ্চলের জন্য কি পৃথক মুদ্রা বা কি বিনিময়যোগ্য মুদ্রার ব্যবস্থা করতে হবে। 4 নম্বর কি ছিল, সকল প্রকার ট্যাক্স খাজনা এবং কি কর ধার্য এবং আদায়ের ক্ষমতা কি প্রাদেশিক বা অঞ্চলের হাতে থাকবে। আর 5 নম্বর কি ছিল, বৈদেশিক মুদ্রা সংক্রান্ত। আর 6 নম্বর কি আঞ্চলিক সংহতি বা জাতীয় নিরাপত্তা রক্ষায় কি একটা কি বাহিনী গঠন করা। এই ছিল কি 6 দফার আলোচনা।
ছয় দফার গুরুত্ব তাৎপর্য এগুলোর দরকার নাই। আগরতলা মামলা এটা পড়তে হবে না, এটা জানো। আগরতলা মামলা থেকে এর প্রশ্ন আসার সম্ভাবনা কম। 11 দফা দেখতে হবে না, 11 দফা খালি মনে রাখবে, 11 দফাটা তাই হবে। 11 দফা থেকে 11 দফাগুলো মুখস্থ করার প্রয়োজন নাই। 69 গণ অভ্যুত্থান, এটা তো পড়ছো তোমরা সবাই। গণ অভ্যুত্থানটা দেখবা একটু। মৌলিক গণতন্ত্রের অভিশাপ ছিল এখানে কি, আইয়ুব খানের যে 60 সালে যে কত 62 সালে যে মৌলিক গণতন্ত্র প্রতিষ্ঠা করছিল, সেটার ভিত্তিতে কিন্তু এই গণ অভ্যুত্থান হয়েছিল। তাহলে গণ অভ্যুত্থানটা ছিল মূলত কিসের জন্য? গণ অভ্যুত্থানটার মূল কারণ ছিল কি, আইয়ুব খানকে ক্ষমতা থেকে সরানো। এটা ছিল কি 69 গণ অভ্যুত্থানের মূল বিষয়। আর কি আছে? আচ্ছা দেখো, আজকের সময় নাই, বাকি যেটুকু অংশ আছে সেগুলো একটু তোমরা নিজেরা একটু পড়ে নিও। যদি কোনো সমস্যা থাকে তাহলে একটু আমাকে জানাও, সমস্যা নেই, আমি উত্তর দিয়ে দেবো। আজকে যদি ক্লাস শুরু করতে দেরি হয়ে গেছে এবং কি আর 7টায় আবার ক্লাস আছে, তাহলে বাকি যে 2-3টা পার্ট আছে সেগুলো একটু তোমরা নিজেরা পড়ে নিও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যদি কখনো আবার ক্লাস হয় তাহলে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।